হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমাকে ঠিকঠাক মতো দেখতে শুনতে পাচ্ছ কিনা? স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমাকে ঠিকঠাক মতো দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দিতে পারো? ২৭ ব্যাচের বাচ্চাদেরকে আমি ওয়েলকাম জানাই আজকের এই রুই মাছের ফ্রি উইকের রুই মাছ ক্লাসে। সো আমরা রুই মাছ চ্যাপ্টারটা পুরোটাই পড়ে ফেলবো আজকে। বেশিক্ষণ সময় নিব না। ১.৫ ঘন্টারও কম সময় নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তোমরা তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যেহেতু এটা একটা ফ্রি ক্লাস এবং সহজেই একটা চ্যাপ্টার শেষ করে ফেলার ক্লাস। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে YouTube এ অনেকে জয়েন করে ফেলেছ এবং Facebook এ অনেকে জয়েন করছো এবং সবাই র‍্যাপিড জয়েন করে ফেলো। তাহলে খুব ভালো হবে, মজা হবে। সবাই একবারে জয়েন করে ফেলো। কেমন? বন্ধুদেরকে একটু ডেকে ফেলো ক্লাসের শুরুতেই। পরে যেন আমাদেরকে ডিস্ট্রাক্টেড না হয়। গল্পে, গল্পে আমরা যেন এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারি। আগে কে পড়েছো আমাকে কি একটু জানাইতে পারবা? একটু তোমাদের কমেন্ট আমি সামনে থেকে দেখতে পাচ্ছি। তোমরা কি একটু জানাইতে পারবা যে এই চ্যাপ্টারটা আগে কে পড়েছো? রুই মাছ নিয়ে। হাইড্রা ঘাসফড়িং বোধহয় পড়েছো। রুই মাছ বোধহয় অনেক জায়গায় পড়া হয় নাই। আবার কোথাও, কোথাও হতেও পারে। আচ্ছা, এবার আমাকে বলো যে কে এই চ্যাপ্টারটা এই যে জয়েন করলা, কে আমার সাথে শেষ করবা? তারা একটু হাত তোলো কমেন্টে। যে ভাই আমি পুরো ১.৫ ঘন্টার ক্লাসটা করে বা ১ ঘন্টা ২০ মিনিটে এই চ্যাপ্টারটা শেষ করব আপনার সাথে। আচ্ছা, ওকে, ঠিক আছে। YouTube এ কমেন্ট গুলো দেখছি যে আমার ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লাগে। দ্যাটস গ্রেট। আরেকটা ভালো ক্লাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমার ক্লাস দেখেই পড়ছিলা। আচ্ছা, তাহলে আজকে রিভিশন হয়ে যাবে তোমার। প্রি মেডিকেলের রুটিন কবে দিবেন? ওই যে ওরিয়েন্টেশন ১০ তারিখ সেদিন? আচ্ছা। যারা পড়ছো তারা একটু দেখবা যে কতখানি ল্যাকিংস আছে বা কতখানি ভুলে গেছো। কেমন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আমার বাচ্চারা সবাই চলে আসছে। না সবাই আসে নাই। আরো অনেকে বাকি। আরো অনেকে বাকি কারণ তোমরা তোমার বন্ধু-বান্ধবকে জানাও নাই। সো একটা কুইক তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ, WhatsApp গ্রুপ, Telegram গ্রুপ এগুলোতে তুমি লাইভটা শেয়ার করে ফেলতে পারো। যে ইটস a ফ্রি ক্লাস। সো ডু জয়েন এভরিওয়ান। ওকে? আচ্ছা, ভূমিকা শেষ আমাদের। কারণ আমরা পড়বো। আমরা শুধুই পড়ার ক্লাস এটা। আচ্ছা। সো এখানে ১ম এই যে শব্দটা তুমি পাবা এন্ড তুমি এটা নিয়ে নাও বুঝতে পারো সেটা হচ্ছে কার্প জাতীয় মাছ। তাহলে মাছের মধ্যে এক ধরনের মাছের নাম হচ্ছে কার্প জাতীয় মাছ, তাই তো? কার্প জাতীয় মাছ কি লবণাক্ত পানিতে হয় না মিঠা পানিতে হয়? উত্তর হচ্ছে মিঠা পানিতে হয়। মিঠা পানি মানে নদীর পানি, পুকুরের পানি, হ্রদ, হাওরের পানি। বুঝতে পেরেছ? আচ্ছা। আর এই কার্প জাতীয় মাছগুলাকে আমরা কোন বর্গে রাখি? তোমরা জানো আমরা ক্লাসিফিকেশন করি প্রাণীকে বা উদ্ভিদকে শ্রেণীবিন্যস্ত করি। তো শ্রেণীবিন্যাসের ও বর্গের নাম, বর্গ মানে অর্ডার। Cypriniformes এই বর্গের অন্তর্গত। আর ওর ফ্যামিলির নাম, ফ্যামিলির বাংলা করছি গোত্র। এই গোত্রের নাম কি বলো? Cyprinidae কেমন? আচ্ছা। আ তোমরা এই যে আমাদের কোর্স রিলেটেড যে ব্যাপারগুলো জিজ্ঞেস করছো, আমি দেখো একটা পিন কমেন্ট করে রেখেছি। আমার Facebook পেজ থেকে যারা দেখছো যে কিভাবে জয়েন করবা সবকিছু ওইখানেই বলা আছে। এছাড়া তোমরা আমাদের যারা প্রি মেডিকেলে জয়েন করতে চাচ্ছ, অলরেডি তোমাদের ৭০০ বন্ধু জয়েন করেছে। তো জয়েন করতে চাইলে তারপর তুমি আমাদের যেকোনো পেইজে মেসেজ দিতে পারো। ওইখান থেকে ডিটেইলস জানতে পারবা। আর সোজাসুজি ওয়েবসাইটে চলে যেতে পারো rtdslive.com ওইখানে তুমি কোর্সের মানে সবকিছুই ফিচারও দেখতে পাবা অ্যান্ড জয়েনও করতে পারবা। তাহলে আমরা কার্প মাছ নিয়ে একটা আইডিয়া পাইলাম। তাহলে আমি একটা বাক্য বলি। যদি সত্য হয় তাহলে আমার বাচ্চারা কমেন্টে টি লিখবে। টি মানে ট্রু। যদি মিথ্যা হয় তাহলে তোমরা এফ লিখবা। ঠিক আছে? রেডি? আচ্ছা, লাইনটা হচ্ছে ইলিশ মাছ একটা কার্প জাতীয় মাছ। সত্য নাকি মিথ্যা? ইলিশ মাছ কার্প জাতীয় মাছ। সত্য হইলে টি, মিথ্যা হইলে এফ। লিখতে থাকো দেখি। তো বেশ কিছু রকমের কার্প আছে। এগুলোর মধ্যে যেগুলো সাইজে বড় হয় এবং যাদের অর্থনৈতিক ভ্যালু বেশি ওদেরকে আমরা মেজর কার্প বলি। যেমন রুই মাছ মাশাআল্লাহ আল্লাহ দিলে অনেকখানি বড় হয় এবং রুই মাছ মানুষ চাষও করে। তো এটার থ্রুতে এটাকে মেজর কার্প বলতেছি। আর মাইনর কার্পের সাইজ গুলো অত বড় হয় না। যেমন আমি জীবনে ১ম যখন ইলিশ বাটা বলে একটা মাছ আছে, এটা যখন আমি খেয়েছি আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা এটাতে বোধহয় একটু হইলেও ইলিশের স্মেল পাবো। পরে দেখি না এটা ছোট্ট টাইপের একটা কার্প জাতীয় মাছ এবং এটা খুব বেশি একটা বড় হয় না। বুঝছো? তো এটা একটা মাইনর কার্প। আবার আরেকটা আছে হচ্ছে যেমন আমাদের এলাকাতে বলে ঘইন্যা।
বা শুদ্ধ ভাষায় বলে গনিয়া। তো এই গনিয়া মাছ ওইটাও খুব বেশি বড় হয় না। এই যে এতটুকুই থাকে বা এতটুকু হয়। তো ওরা হচ্ছে মাইনর কার্প। আর রুই, কাতলা, মৃগেল আ এগুলো হচ্ছে সিলভার কার্প, গ্রাস কার্প এগুলো হচ্ছে মেজর কার্প। কেমন? সবাই সঠিক উত্তর দিছো। ইলিশ মাছকে কার্প জাতীয় মাছ বলব না। কারণ ইলিশ হচ্ছে লবণাক্ত পানির মাছ। সমুদ্রের মাছ। তুমি বলবা, "কি বলেন ভাই? আমি তো পদ্মা নদীর ইলিশ খাই রেগুলার।" পদ্মা নদীতে যে ইলিশটা তুমি ধরে ফেলো, ও বেসিক্যালি ডিম পাড়ার লোভ নিয়ে পদ্মা নদীতে আসছিল। কিন্তু আমরা মানুষ খুবই বেরসিক। আমরা সেই ইলিশটাকে ধরে খেয়ে ফেলি। বুঝছো? বাট ইলিশ আসলে সমুদ্রের মাছ। সমুদ্রে পাওয়া যায় লবণাক্ত পানির মাছ। বুঝতে পেরেছ? তো লবণাক্ত পানির মাছকে কি আমি কার্প জাতীয় মাছ বলতে পারবো? উত্তর হচ্ছে না, পারব না। আচ্ছা, দাঁড়াও আমি একটু মিউট করে নেই। আর তোমরা তোমার বন্ধুদেরকে একটু জানায় দাও যে ক্লাসটা হচ্ছে। এখনো কিছুই এমন পড়ানো হয় নাই। তো তুমি জয়েন করে ফেলো। দেখো, যদি কোনো কারণে তোমরা এখানে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বোধহয় ক্লাসটা করছো। কিন্তু কোনো কারণে যদি ডাক্তারি পড়তে না পারো, এই যে তোমরা YouTube, Facebook মিলায় প্রায় কত ২০০ র কাছাকাছি মানুষ ক্লাসটা করছো। তো যদি কোনো কারণে ডাক্তারি তুমি জয়েন করতে না পারো, তাইলে তোমার একটা বিকল্প পেশা শিখাই দেই। শিখতে চাও? কি করতে চাও বিকল্প পেশায়? আমি তোমাকে বলি। তুমি চলে যাবা বাংলাদেশেই তৈরি, বাংলাদেশেই শেষ এমন একটা নদী, যার নাম হচ্ছে হালদা নদী। ওকে? ছোট্ট একটা নদী। দৈর্ঘ্য প্রায় ৯৮ কিলোমিটার। বাংলাদেশের শুরু, বাংলাদেশেই শেষ। এবার সেই নদীতে যদি তুমি ১ কেজি ইলিশ মাছ এ এ ইলিশ বলছি, ১ কেজি রুই মাছের পোনা পেয়ে যাও, তাইলে এটার দাম হচ্ছে ৬০ থেকে ৳৬৫,০০০। তুমি বলতে পারো, "ভাই এরকম কেন? ইলিশ মাছের ১ কেজি ইলিশ মাছের ডিম তো এত দাম না। তাইলে হালদা নদীটার দাম এত বেশি কেন?" কারণ হালদা নদী হচ্ছে আমাদের এমন একটা নদী যেখানে মেইন যে নদীগুলো আছে যেমন ধরো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এগুলার কোনোটার সাথে হালদার কোনো কানেকশন নেই। ফলশ্রুতিতে বাংলাদেশের বাইরে থেকে যে রুই মাছগুলো আসে, ইন্ডিয়ান রুই মাছ, নেপালি রুই মাছ, মায়ানমার রুই মাছ, এই রুই মাছগুলার সাথে হালদা নদীর রুই মাছের কোনো দেখা সাক্ষাৎ হয় না। কি বুঝাইতে পারছি? পদ্মা নদীর রুই মাছের সাথে হালদা নদীর রুই মাছের কোনো দেখা সাক্ষাৎ হয় না। এবার হালদা নদী যেহেতু আমাদের দেশ থেকে বাইর হয় নাই, আমাদের দেশেই তৈরি, দেশেই শেষ। তাহলে এখানকার মাছগুলা একদম দেশি, একদম বিশুদ্ধ। বিদেশি রুই মাছ, আই মিন ইন্ডিয়ান, নেপালি কিংবা মায়ানমারের রুই মাছ এই হালদা নদীর রুই মাছের সাথে ক্রস করতে পারে নাই। হালদা নদীতে রুই মাছগুলো যেগুলো আছে এগুলো একদম বিশুদ্ধ জিনের। বুঝছো? তাই দেশি মুরগির যেরকম দাম বেশি, দেশি রুই মাছেরও দাম বেশি। হালদা নদীর পোনার তাইলে দাম এত বেশি। কোনভাবে দিনে যদি ১ কেজি করে পোনা কালেক্ট করতে পারো, তাহলে তোমার মতো ধনী আর কে হবে বলো? ৬০ থেকে ৳৬৫,০০০। আচ্ছা, এখন তো দাম বোধহয় আরো বাড়ছে। ওকে। এবার এইখান থেকে কিভাবে পড়বা? রুই মাছের যে ক্লাসিফিকেশনটা এটার এই যে ব্র্যাকেটের পড়াগুলা ইম্পোর্টেন্ট। তোমরা ১ম চ্যাপ্টারের পড়াশোনা একটু যদি মনে থাকে তোমাদের, এই যে আ আ তাসনিম, তাসনিয়া তোমরা অনেককে মেনশন দিচ্ছ। তোমাদেরকে ধন্যবাদ। বন্ধুদেরকে যারা হেল্প করতে চায়, এই হেল্প করার মেন্টালিটি শেষ বয়স পর্যন্ত থাকা খুবই দরকার। কেউ আছে যে আচ্ছা আমি একা বেঁচে গেলাম, আপনি বাঁচলে বাপের নাম। কিন্তু কেউ আছে যে না আমিও বাঁচি, আমার বন্ধুকেও বাঁচাই। তো এই মেন্টালিটি থাকা খুবই জরুরি। সুন্দর দেশ পৃথিবীর জন্যে। ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রি মেডিকেল এর এটা কত নাম্বার ক্লাস? এটা প্রি মেডিকেল এর ক্লাস না রে। এটা একটা ফ্রি ক্লাস। RTT ফ্রি উইকের ক্লাস। এটা ফ্রি উইকের ৩য় ক্লাস। কেমন? আপকামিং আরো ২ টা ক্লাস আছে ইংলিশের উপর এবং আরো একটা কোন টপিকের উপর যেন। প্রত্যেক দিনই তোমরা ৭:৩০ থেকে দেখবা যে তোমাদের জন্য ক্লাস হচ্ছে। এখন প্রচুর ফ্রি ক্লাসেস হচ্ছে। এগুলো অ্যাটেন্ড করে পড়াশোনা করতে পারো। কোথায় ছিলাম বলো? তাহলে একটিনোপটেরিজি মানে কি ধরনের মাছ বলতো? অস্থিময় রশ্মিযুক্ত পাখনা। এরকম থাকবে। মানে কাঁটাগুলা কেমন থাকবে বলো? অস্থিময়, শক্ত। আবার যেমন ১ম চ্যাপ্টারে মাংসল পিণ্ডযুক্ত একটা মাছ আছে। ছবিটা দেখছো কিনা? ওইটার নাম সার্কোপটেরিজি। ওই ক্লাসের নাম। সার্কো মানে মাংস, টেরি মানে পাখনা। বুঝছো? আবার আরেক ধরনের মাছ আছে যাদের ভেতরে অস্থি থাকে না। থাকে তরুণাস্থি। ওই মাছকে আমরা বলি হচ্ছে কনভিকথিস। এরকম মাছের এক্সাম্পল হচ্ছে হাঙর বা স্টিংরে। স্টিংরে হচ্ছে সেই মাছ যেটাকে আমরা শাপলা পাতা বলে খেয়ে ফেলি। তো ওই ছবিগুলো আছে আমাদের ১ম চ্যাপ্টারের শেষ অংশে। ভার্টিব্রেটার যে ৭ টা ক্লাস আছে ওইগুলাতে। তো তোমরা ওই অংশটা পইড়ো। ওইখানে আর যাচ্ছি না। আচ্ছা, এখানে বেশ কিছু কার্প জাতীয় মাছের ছবি দেওয়া আছে। এরা হচ্ছে মেজর কার্প। সবচেয়ে সুন্দর সায়েন্টিফিক নেম লাগে কাতলার। কাতলা, কাতলা। কি সুন্দর বলো? ল্যাবিওরহিতার সায়েন্টিফিক নেম ধরো তোমার ১ নাম্বার প্রশ্নে আসছে যে রুই মাছের বৈজ্ঞানিক নাম লিখো। তুমিও সুন্দর করে লিখে আসছো, বানানো ঠিক হইছে। কিন্তু লিখার পরে যে ২ টা দাগ দিতে হবে হাতে লিখার পরে, এই দাগটা তুমি দাও নাই। তাহলে তুমি কত নাম্বার পাবা? 0 পাবা।
27 প্রি মেডিকেল ক্লাস, 10ই আগস্ট তোমাদের জন্য ওরিয়েন্টেশন। ঠিক আছে? তারপর থেকে তোমাদের রুটিন। 12 তারিখ থেকে হয়তো তোমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে? বুঝছো? আর এর আগে যে ক্লাসগুলো হয়েছে ওইটা অ্যাডভান্স প্রি মেডিকেল ফেইসের। এখন থেকে প্রি মেডিকেল শুরু হচ্ছে। মাইনর কার্ভগুলোর নাম শিখে রাইখো। কালীবাউস, ভাগনা এবং বাটা। ওই যে ইলিশ বাটা বললাম একটা, ওইটা ওইটার মতো। স্বভাব চরিত্র কেমন রুই মাছের জানো? ছোট্টবেলায় ওর এত খুঁতখুঁতে ভাব থাকে না। সবকিছু খায়। যা দিবা তাই খায়। উদ্ভিদ, প্রাণী সবকিছু খায়। মানে উদ্ভিদ বলতে বড়, বড় উদ্ভিদ না তো ফাইটোপ্লাঙ্কটন। বড়, বড় প্রাণী না, প্রাণী প্লাঙ্কটন এগুলা খেতে পারে। কিন্তু যখনই একটু তরুণ বয়সে আসে তখন ওর হচ্ছে বোধোদয় হয় যে না আমি আর প্রাণী প্লাঙ্কটনকে খাবো না। আমি শুধুই শাকাশী থাকবো। আমি শুধু হার্বিভোরাস থাকবো। তো বড় হয়ে ও কি হয়ে যায়? শাকাশী, হার্বিভোরাস হয়ে যায়। ছোটবেলায় সবকিছু খায়। এবং ওর ঠোঁট দেখে মনে হয় যে ও নিচের সবকিছু খুঁটে খাচ্ছে। এখন তুমি ভাবতে পারো যে নিচের কিছু খুঁটে খাইলে ও তো ময়লা-টয়লা সব খেয়ে ফেলে বোধহয়। উত্তর হচ্ছে না, ময়লা-টয়লা কিচ্ছু খায় না। কারণ ও সবকিছু ছেঁকে খায়। ওর ফুলকার দিকে তাকাইলে তুমি দেখতে পাবা ফুলকার নিচে ছাঁকনির মতো অংশ আছে। ওইটাকে বলি ফুলকা রেকার। কেমন? ওইটাকে বলি ফুলকা রেকার। রেকার দিয়েও সবকিছু ছেঁকে খায়। আমি জানি তোমাদের জীবনে অনেক ব্যস্ততা। সেই ব্যস্ততাকে সাঙ্গ করে তুমি ক্লাসে জয়েন দিয়েছো। সো তোমাকে ওয়েলকাম, তোমাকে অভিনন্দন। আর তোমার যে বন্ধুরা মেডিকেলের স্বপ্ন দেখে তাদের কাছেও ক্লাসটা পৌঁছে দেওয়ার জন্য তোমাকে আরো ধন্যবাদ। তাহলে ফুলকা রেকার কোথায় দেখতে পাওয়া যায়? পরীক্ষাতে আসলে তুমি যদি ঘাস ফড়িং দাও তাইলে হইব? বলো? না। ফুলকা রেকার থাকে রুই মাছে। এবং এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে যে কত ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রুই মাছ বাঁচতে পারে না? উত্তর হচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বাঁচতে পারে না। আমি কোভিডের সময় কি করব? কাজকর্ম নাই, কিচ্ছু নেই। বাড়িতে একটা পরিত্যক্ত পুকুর ছিল। আর আমার কাছে কিছু জমানো টাকা ছিল। পরে আমি ভাবলাম যে এখানে এই পুকুরটা একটু খনন করে এখানে কিছু রুই মাছ ছেড়ে দেই। যাই ভাবনা তাই কাজ। তো ছেড়ে দিলাম কার্প জাতীয় কিছু মাছ। তারপর আমি মোটামুটি শীত অতিবাহিত হওয়ার পর যখন স্বাস্থ্য পরীক্ষার জন্যে ওদের জাল টান দিয়ে দেখতেছি, আমি দেখি ওমা! যেটুকু পোনা ছেড়েছিলাম অলমোস্ট ওইটুকুই আছে। লাস্ট ৩-৪ মাসে ওদের কোনো গ্রোথ হয় নাই। তো এই গল্প বলার উদ্দেশ্য কি? শীতকালটা ওদের জন্য খুবই চ্যালেঞ্জিং। বুঝছো? টেম্পারেচার ১৪ র নিচে গেলে ও যে বেঁচেই থাকে না। আমারগুলা যে বেঁচে ছিল এতেই আলহামদুলিল্লাহ। ওকে? আর গ্রীষ্মকালে এবং বসন্তকালে ওদের বৃদ্ধি আসলে ভালো ঘটে। বুঝছো? শীতকালে খুব একটা গ্রোথ ভালো হয় না। এই। আচ্ছা ২৭ ব্যাচ তোমাদেরকে আরেকটা খবর জানাই। আজকে তোমাদের ক্লাস কিন্তু আসলে ৭:৩০ টায় ছিল। বাট আমরা পড়তেছি হচ্ছে ৭টা থেকে। এর পেছনে কারণ হচ্ছে আজকে ফিজিক্স সেন্টার্স এর সাথে আমিও এখানে পড়াচ্ছি ভার্সিটির জন্যে। তো তোমরা তো মেডিকেলের গাইডলাইন গুলা নিচ্ছ। অনেকেই মেডিকেলের পাশাপাশি ভার্সিটি সম্পর্কে আইডিয়া রাখতে চাও। আইডিয়া থাকা দরকার যে কোনটায় কি অবস্থা, কোনটায় রিকোয়ারমেন্ট কেমন। তো ভার্সিটি নিয়ে যাদের আগ্রহ বা আইডিয়া আছে তোমরা আজকে রাত ৯ টায় ফিজিক্স সেন্টার্স এবং আমার পেজেও ইনশাআল্লাহ যে লাইভটা হবে, ওই লাইভটাতে থাকতে পারো। ঠিক আছে? ওটা ভার্সিটি কেন্দ্রিক লাইভ। কিন্তু তোমরা তো ২৭ ব্যাচ। তোমাদেরকে তো সিনিয়ররা দেখলে একটু কি বলবো যে বাঁকা চোখে তাকাবে, হ্যাঁ? যে ২৬ এর জন্য লাইভ হচ্ছে ২৭ কি করে? তোমরা জাস্ট চুপি, চুপি শুনবা যে আসলে ভার্সিটির জন্য কি করতে হয়, কোনটায় কিরকম রিকোয়ারমেন্ট লাগে, কোনটায় অপরচুনিটি কিরকম। আমাদের টার্গেট মেডিকেল। ইনশাআল্লাহ আমরা মেডিকেল ক্র্যাকও করে ফেলবো, নো প্রবলেম। কিন্তু ভার্সিটি রিলেটেড চিন্তা থাকলে লাইভটা দেখে আরেকটু ওয়াইজ হইতে পারো। আচ্ছা। রাত ৯ টায় কেমন? আচ্ছা। তার আগে আমরা এটা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে ১৪ ডিগ্রির নিচে রুই মাছ বাঁচে না অ্যান্ড গ্রীষ্ম এবং বসন্তকালে ওর বৃদ্ধি ভালো হয়। একটু আগে আমি খালি প্লাঙ্কটন বললাম। প্লাঙ্কটন বলতে কাদেরকে বুঝি? উদ্ভিদ প্লাঙ্কটন বলতে আমরা কিছু শৈবালকে বুঝি। যেমন ধরো ক্লোরেলা, ন্যাভিকিউলা ওদেরকে বুঝি। এরা সব শৈবাল। আর প্রাণী প্লাঙ্কটন বলতে কিছু প্রোটোজোয়া টাইপের জীবাণু বলতে পারো বা এককোষী প্রাণী অথবা আর্থ্রোপড জাতীয় প্রাণী। এরকম প্রাণীকে বুঝি। ছোট, ছোট প্রাণী। প্যারামেসিয়াম, ড্যাফনিয়া, হাইড্রা তো সবাই পড়ছো। হাইড্রাতেও দেখছো তোমার বাসায় যদি হাইড্রা আসে যে, "ভাই আমার কিছু খাইতে দেন।" ওরে কি তুমি ভাত মাংস খেতে দিবা? ওকে তুমি ড্যাফনিয়া খেতে দিও। ও ড্যাফনিয়া খায়। বুঝছো? হাইড্রার খাবার, রুই মাছেরও খাবার। পানিতে ভেসে, ভেসে বেড়ায়। যে পায় সে খেয়ে নিচ্ছে। খাক, সমস্যা নেই। আসো একটু আপন করে এই রুই মাছটাকে দেখি। নরমালি আমি রুই মাছ কেটে-কুটে পড়াই। রুই মাছের উপর উম প্র্যাকটিক্যালও করাইছিলাম। কিন্তু আজকে অত সব যাব না। আজকে এই ছবি থেকে দেখেই তোমরা দুধের স্বাদ ঘোলে মেটাও। তাকাও এখানে। ওর দেহটাকে ভাগ করে নিলাম ৩ টা ভাগে। মাথা, দেহকাণ্ড আর লেজ। একটা বাক্য বলব, সত্য হলে আমার বাচ্চারা টি লিখবে, মিথ্যা হলে এফ লিখবে। বাক্যটা বলব? বাক্যটা হচ্ছে রুই মাছের লেজে আইশ থাকে। রুই মাছের লেজে আইশ থাকে। সত্য হইলে টি, মিথ্যা হইলে এফ। তাড়াতাড়ি লিখে ফেলো। দেখি পারো কিনা। রুই মাছের লেজে আইশ থাকে। ওকে, ভাই এটা মিথ্যা কথা বলছে। তাই তো ভাবতেছো? যে অলওয়েজ মিথ্যা কথা বলে। না,
এটা মিথ্যা বলি নাই। রুই মাছের লেজে সত্যিই আইশ থাকে। তুমি আমার বাসায় ধরো দাওয়াত খাইতে আসছো। কোন কারণে মাছের লেজ তোমার পছন্দ। আমি কি মাছের লেজ বলতে তোমারে এইটুক লেজ দিব? এটা তো পুচ্ছ পাখনা, এটা তো লেজ না। এটা একটা পাখনা, পুচ্ছ পাখনা। লেজ কতটুক দেই তোমারে খাইতে বলো? মিনিমাম এইটুক লেজ তো খাইতে দিব। তাহলে তুমি খাবা কি? তাহলে লেজের মধ্যে আইশ আছে না রে? অবশ্যই আছে লেজের মধ্যে আইশ। তাহলে এটা সত্য কথা বলছে। ভাই এটা সত্য কথা বলছে। রুই মাছের লেজে আইশ থাকে। কিন্তু মাথায় কি আইশ থাকে? উত্তর হচ্ছে না। মাথায় আইশ থাকে না। ওকে? লেজে আইশ থাকে। ক্লিয়ার হইল? এরপর মাথা থেকেই পড়া শুরু করি। সুন্দর একটা মুখ ওর এখানে। এখানে maxillary bulb বলে ছোট্ট দাড়ির মতো একটু গঠন থাকতে পারে। বা ধরো বোয়াল মাছের ক্ষেত্রে দাড়ি অনেক বড় হয়। রুই মাছের ক্ষেত্রে ওরকম না। জাস্ট একটু উঁচু অংশ এটাকে maxillary bulb নামে ডাকছি। আর এখানে ছিদ্র থাকে ২ টা। এই পাশে একটা, ওই পাশে একটা। এটাই ওদের নাক। নাসারন্ধ্র বলছি এটাকে। এরপর একটু চোখের দিকে তাকাও। তাকাইছো? ওর চোখটা বেশ চকচকে। কিউটিকলের একটা পর্দা দিয়ে আবৃত। কিন্তু এইটার মধ্যে কি নাই? কোন চোখের পাতা নাই। তোমরা কি এই শব্দটা শুনছো? মীনাক্ষী। অনেকের নাম হয় না মীনাক্ষী? মীনাক্ষী শব্দের অর্থ কি জানো? মাছের চোখ। তো ভাই কি বললেন ভাই? বুঝি নাই তো। মীন মানে হচ্ছে মাছ আর অক্ষী মানে হচ্ছে চোখ। মীনাক্ষী মানে মাছের চোখ। মানে যাদের চোখ মাছের মতো সুন্দর তাদের তাদের নাম হচ্ছে মীনাক্ষী। তো মাছের চোখ কেমন করে সুন্দর হয় আমি জানি না। ধরো মানুষের চোখের পাতা নাই, তাহলে চোখটা কেমন লাগবে? সুন্দর লাগবে না মোটেও। তো মাছের চোখে কোনো পাতা নাই। মাছ যখন ঘুমায় কেমন করে ঘুমায়? এমন করেই ঘুমায়। চোখ খুলে। কারণ ওর তো চোখ বন্ধ করার উপায় নাই। ওকে? চোখে পাতা নেই। আচ্ছা। এরপরে কি থাকে বলো? এরপরে একটা কানকো থাকে, তাই তো? এখানে ভেতরে ফুলকা আছে। তো ফুলকার বাইরের দিকে এই যে শক্ত করে কানকোর যে কাঁটাটা এটাকে আমি বলছি অপারকুলাম। ইংরেজিতে বলি অপারকুলাম। অপারকুলাম মানে ঢাকনা। কেমন? আর এই অপারকুলামের নিচে আরেকটা পাতলা পিলপিলে পর্দা থাকে। দেখছো কিনা? জীবন্ত মাছের ক্ষেত্রে এটা একটু নড়ে এরকম করে। লিকলিকে একটা পর্দা থাকে। ওই পর্দাটার নাম হচ্ছে ব্রাকিওস্টেকাল পর্দা। ওকে? এটার নাম হচ্ছে কি বলো? ব্রাকিওস্টেকাল পর্দা। তাহলে ব্রাকিওস্টেকাল পর্দা কোথায় পাওয়া যায়? রুই মাছের। এবং এই ব্রাকিওস্টেকাল পর্দাটাই যে এখানে থাকে। এটা কিসে হেল্প করে বলো? শ্বসনে হেল্প করে। ব্রাকিওস্টেকাল পর্দা শ্বসনে হেল্প করে। তাহলে মোটামুটি ওর মাথায় কি আছে এগুলো পড়ে ফেলছি। এরপর আসো ওর দেহকাণ্ড। দেহকাণ্ডে কি আছে? প্রথমত আইস আছে। ওর আইসটা কেমন? গোল্লাকৃতির সুন্দর একটা আইস। এমন আইসকে আমরা বলি সাইক্লয়েড আইস। কি বলি বলো? সাইক্লয়েড। গোল্লাকৃতির যে, এজন্য ওর নাম হচ্ছে সাইক্লয়েড আইস। তো সাইক্লয়েড আইস তুমি কার ক্ষেত্রে পাবা? রুই মাছের ক্ষেত্রে। আরেক রকমের আইস আছে, এটার নাম হচ্ছে টিনয়েড আইস। যেমন ধরো, তোমার ধরো রুই মাছ খুব ভালো লাগে। তোমার মনে হইলো যে আমি রুই মাছকে একটু কাছে ডেকে নিয়ে আদর করে দিব। হাত বুলাই দিব ওর গায়ে। তুমি হাত বুলাইতে পারো। তোমার হাতে কোনো কাঁটা বিঁধবে না। মসৃণ, স্মুথ একটা গা। আইসগুলা খুব নরম-সরম। কিন্তু যদি তুমি একই আদর কই মাছকে করতে যাও, যে কই মাছ তোর গায়ে একটু হাত বুলাই দেই, তাহলে দেখবা তোমার হাতে কাটা লাগতেছে। তাহলে কই মাছের আইসগুলা কিন্তু কাটা যুক্ত। বুঝছো? ওই আইসগুলা কেমন হবে? ধরো রুই মাছের আইস হচ্ছে এরকম। রাইট? এটা হচ্ছে সাইক্লয়েড টাইপের আইস। গোল্লা আকৃতির। আর টিনয়েড আইসটা কেমন হবে জানো? প্রান্তগুলাতে এরকম কি থাকবে বলো? কাটা থাকবে। এই কাটাগুলো তোমার হাতে লাগবে। এটা হচ্ছে টিনয়েড টাইপের। তাহলে টিনয়েড আইস কার থাকবে? কই মাছের থাকবে। আরেকটা তথ্য শিখাই দিলাম তোমাকে। আরো ২ টা আইস নিয়ে কথা আছে তোমাদের বইতে। বলে ফেলি। হাঙর মাছের যে আইস বা তরুণাস্থিময় মাছের যে আইস ওইটাকে বলা হয় প্ল্যাকয়েড আইস। কি বলে বলো? প্ল্যাকয়েড। হাঙর মাছের আইসের নাম হচ্ছে প্ল্যাকয়েড। ওকে? আরেকটা আইস আছে যেটা ওই যে মাংসল পাখনাযুক্ত যে মাছগুলো আছে সার্কোপটেরিজি ওদের থাকে। সেটার নাম হচ্ছে গ্যানোয়েড। তাহলে ৪ টা আইসের কথা বললাম। কার কোনটা থাকে? একটিনোপটেরিজি মাছগুলা যে আছে মানে অস্থিময় মাছ ওদের ২ রকমের আইস। রুই মাছের সাইক্লয়েড, কই মাছের টিনয়েড। টিনয়েড হচ্ছে কাঁটাযুক্ত। টিনের কাঁটা। এভাবে মনে রাখো। প্ল্যাকয়েড থাকে কনভিকথিস বা তরুণাস্থিময় মাছের যেমন হাঙর। আর গ্যানোয়েড আইস থাকে কাদের বলো? সার্কোপটেরিজি বা মাংসল পাখনাযুক্ত মাছে। ওকে। আইসের পরে একটু লেজ নিয়ে কথা বলি। রুই মাছের লেজটা দেখো সুন্দর আছে কিন্তু। সিমেট্রিক্যাল রাইট? ২ টা অংশে ২ টা সমান অংশে ভাগ হইছে। এমন লেজকে আমরা বলি হোমো সার্কাল। কি বলি বলো? হোমো সার্কাল। হোমো সার্কাল লেজ। আবার হাঙর মাছের লেজ তুমি যদি দেখো, হাঙরের লেজটা কেমন থাকে জানো? কোন দিকে আঁকবো? এখানেই আঁকি। বইয়ের মধ্যেই সব পড়াশোনা। দেখো আমাদের প্রি মেডিকেল হচ্ছে বই পড়ার একটা কোর্স। সো এইজন্য বইয়ের মধ্যেই সব পড়াশোনা। বই ধরে পড়াশোনা। এগুলো চাইলে আমি স্লাইডে পড়াইতে পারি। স্লাইডও আছে। বাট বইটা তোমাদের আপন হোক এই হচ্ছে আমাদের টার্গেট। এটা একটা লেজ। কার লেজ? হাঙরের লেজ।
দুইটা অংশ কি সমান? না। তাহলে এটাকে কি বলবা? হেটারো সার্কেল। কি বলবা বলো? হেটারো সার্কেল। তাহলে ২ রকমের লেজ হয় সেটাও পড়ে ফেললাম। আচ্ছা, দেহকাণ্ডে ফিরি। দেহকাণ্ডের মধ্যে দেখো এখানে একটা অঙ্গ আছে দেখতে পাচ্ছ? ছোটবেলায় ভাবতাম এইটা বোধহয় জাস্ট মাছটাকে গাদায় আর পেটিতে ভাগ করছে। এর জন্য বোধহয় এই অঙ্গটা আমাদের খাওয়ার সুবিধার জন্য। পরে জানতে পারলাম যে না, এই অঙ্গটা দিয়ে মাছ সংবেদ পায়। পানিতে কি ধরনের চেঞ্জেস হচ্ছে এটা বুঝতে পারে। এটাকে আমি বলছি হচ্ছে পার্শ্বরেখা অঙ্গ, ল্যাটেরাল লাইন অর্গান। পার্শ্বরেখা অঙ্গ বা ল্যাটেরাল লাইন অর্গান। বুঝতে পারছো? এটা দিয়ে ও আশেপাশের পানির গুণাগুণ বুঝতে পারে। তাহলে ওর একটা সংবেদী অঙ্গ, সেন্সরি অর্গান এটা। ওকে? বুঝা গেল? তারপরে আমি বেশ কয়েকটা পাখনা দেখতে পাচ্ছি। রুই মাছের পাখনাগুলাকে আমি ২ টা ভাগে ভাগ করি মোটা দাগে। একটা হচ্ছে জোড় পাখনা বা যুগ্ম পাখনা, একটা হচ্ছে অযুগ্ম পাখনা। ওকে? আচ্ছা, জোড় পাখনা যারা তাদেরকে তুমি যদি দেখো বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা। আর অযুগ্ম পাখনা মানে একটা করে যে থাকে ওদের নামে না আসলে প আছে। পৃষ্ঠ পাখনা একটাই পিঠে। পায়ু পাখনা একটাই। পুচ্ছ পাখনা একটাই। সব একটা, একটা করে। বুঝছো? সব একটা, একটা করে আছে। তাইলে আমরা অযুগ্ম পাখনা চেনার একটা উপায় শিখে গেলাম। যাদের নামে প আছে তারাই হচ্ছে অযুগ্ম পাখনা। আর বক্ষ পাখনা, শ্রোণী পাখনা হচ্ছে যুগ্ম ২ টা করে থাকে। তাহলে পাখনাগুলো চিনে ফেললাম। এবার এখান থেকে পড়বা হচ্ছে পাখনা রশ্মি এবং ওদের কাজ। যেমন পাখনা থেকে একটা প্রশ্ন যদি পরীক্ষাতে আসে কেমন আসবে জানো? আমি বলি, তোমরা যদি পারো তাহলে কমেন্টে উত্তর লিখে ফেলবা। প্রশ্নটা হচ্ছে যে রুই মাছের প্রধান চলনাঙ্গ হিসেবে কাজ করে কোনটা? রুই মাছের প্রধান চলনাঙ্গ হিসেবে কাজ করে কোনটা? বলে ফেলো। দেখি পারো কিনা। তোমরা অনেকেই পড়ছো, তারা পারবা। আচ্ছা, সেটা যতক্ষণে বলছো, ততক্ষণে ওর দেহকাণ্ডে আরো ৩ টা ছিদ্র থাকে। ওই ৩ টা ছিদ্র সম্পর্কে তোমাকে এনলাইটেন করি। কয়টা ছিদ্র থাকে বলো? ৩ টা। তার ১ম ছিদ্রটার নাম হচ্ছে পায়ু ছিদ্র। ওকে? তারপরেরটার নাম হচ্ছে জনন ছিদ্র। জনন ছিদ্র। জননের জন্য লাগে। এরপরের ছিদ্রটার নাম হচ্ছে রেচন ছিদ্র। তাহলে এই সিরিয়ালটা কিভাবে মনে রাখা যায়? পা-জ-রে। পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। তাহলে রুই মাছের পায়ু অঞ্চলে এখানে ৩ টা ছিদ্র আছে। পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। পা-জ-রে। পুচ্ছ পাখনা, ভেরি গুড। পুচ্ছ পাখনা হচ্ছে এখানকার প্রধান চলনাঙ্গ রুই মাছের। আচ্ছা, তাহলে রুই মাছের দেহ দেখে আমরা মাশাআল্লাহ ভালোই পড়াশোনা করলাম। তাই না বলো? ভালোই পড়াশোনা করছি। ওকে, চলো সামনে যাই। তাহলে এখানে যে কথাগুলো লিখা আছে এগুলো আমি তোমাকে সব পড়াই ফেলছি ব্রাকিওস্টিকাল পর্দা। ৩ টা ছিদ্র থাকে যে মাত্রই পড়লাম। পা, জ, রে। পড়ে ফেলছি। ওকে। পাখনাগুলা নিয়ে পড়ে ফেলছি। পাখনা রশ্মিগুলা না পাখনার গায়ে লিখে রাখবা ছবিতে। কোথায় কতগুলা পাখনা রশ্মি থাকে এন্ড কি কাজ করে ওইটা দরকার হলে মাছের গায়ের উপরেই লিখে রাখবো, ওই ছবির মধ্যেই লিখে রাখবা, তাহলে আরো ভালো হবে। ঠিক আছে? তো এইটা জিজ্ঞেস করছিলাম যে প্রধান চলনাঙ্গ কোনটা? উত্তরে তোমরা বলছো পুচ্ছ পাখনা। আচ্ছা, এটা যে হোমো সার্কাল লেজ এটাও আমরা জানি। এবার এই আইসের অংশে আসলাম। তোমরা তো সিকিউ নিয়ে টেনশনে থাকো যে এখান থেকে সিকিউটা কোত্থেকে আসবে? উত্তর হচ্ছে সিকিউ আসার জন্য এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট টপিক হচ্ছে রুই মাছের যে হার্ট আছে, রক্ত সংবহন তন্ত্র আছে ওইটা। ওইটার ছবি, রুই মাছের হার্টের ছবি অথবা রুই মাছের ফুলকার ছবি, এই ২ টা ছবি এখান থেকে লাগে। ওকে? আর এই যে আইসের যে ছবিটা আছে এটাও একটা মোটামুটি 2 স্টার বা 3 স্টার ইম্পোর্টেন্ট টপিক। আইসের ছবি মাঝে মধ্যে আঁকতে দেয়। তাহলে আইসটা একটু পড়ে নিয়ে চলো। আইসের একটা প্রান্ত ডার্মাল পকেটের মধ্যে ঢুকানো থাকে। এটা আবার কি জিনিস? রুই মাছের গায়ে হাত বুলালেই কি ওর আইস ঝরে যায়? না তো। ওর আইসটা তো খুব শক্তভাবেই লেগে আছে ওর গায়ে। তাই না? তো আইসের একটা প্রান্ত আসলে ডার্মিসের ভেতরে প্রবেশ করানো থাকে। এটাকে ডার্মাল পকেট বলছি। যদি আইস ছড়িয়ে ফেলা হয় তখন তুমি দেখতে পারবা আইস সরাই ফেললে দেখতে পাবো যে ওর গায়ে চামড়ার মধ্যে এরকম একটু পকেট একটা ব্যাপার আছে। আমরা তো খুব ভিগোরাসলি আইসগুলো সরাই, এজন্য হয়তো ভালো করে বুঝা যায় না। এই আইসগুলা কি দিয়ে তৈরি জানো? চুন এবং কোলাজেন। ঐদিন একটা ভিডিওতে দেখলাম যে চাইনিজরা মাছের আইসগুলা ফেলে না দিয়ে এটা থেকে চুন বানাচ্ছে। সেই বুদ্ধি। ওকে? তো চুন এবং কোলাজেন এক রকমের প্রোটিন, এগুলা দিয়ে আইস তৈরি। তো আইসের এই ছবিটা তোমাদের সিকিউতে তাহলে লাগতে পারে। কত স্টার দিব? 2 স্টার অথবা 3 স্টার? ওকে, তাহলে এই ছবিটা এঁকে ফেলবা। কঠিন না কিন্তু। আইসের একদম সেন্টারের জায়গাটাকে আমরা বলবো ফোকাস, অনেকে বলে নিউক্লিয়াস। ফোকাসকে ঘিরে অনেকগুলা রেখা থাকে। রেখাগুলোর নাম হচ্ছে সার্কুলি। কি নাম বলি বলো?
সার্কেল করে থাকে তাহলে সার্কুলি। এন্ড এই সার্কুলির মধ্যে কয়েকটা রেখা অনেক বেশি গাঢ় থাকে যেগুলাকে বুঝা যায়। ওদের ওদেরকে বলতেছি অ্যানিউলাস। অ্যানুয়ালি একটা করে রেখা এরকম গাঢ় রেখা আমরা পাই। এজন্য ওদের নাম হচ্ছে অ্যানিউলাস। ওকে? তাহলে অ্যানিউলাস কয়টা থাকে? যত বয়স ততটা। যেমন এই রুই মাছের আইসটা দেখে ওর বয়স আমি নির্ধারণ করে ফেলতে পারি। করেন দেখি। তাহলে এখানে একটা অ্যানুলাস, তাহলে ১ বছর, ২ টা, ২ বছর, ৩ টা, ৩ বছর। আর কয়েকদিন পরে আরো একটা অ্যানুলাস হয়ে যাবে। তখন ওর বয়স হয়ে যাবে ৪ বছর। এখনো পর্যন্ত এই রুই মাছের বয়স কত? ৩ বছর। এভাবে আমরা অ্যানুলাস গণনা করে রুই মাছের বয়স বলে দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে উন্মুক্ত অংশ যেটা আমরা ফ্রিলি দেখতে পাই আর ডার্মিসের পকেটে এই পার্টটা ঢুকানো থাকে। এখানে রেডি বলে একটা অংশ থাকে। আর উন্মুক্ত অংশটা কি দিয়ে তৈরি? ডেন্টিন দিয়ে তৈরি। কি দিয়ে বলো? তোমার দাঁতেও এই উপাদানটা থাকে। ডেন্টিন। ওইটা দিয়ে আইসটা তৈরি। কখন বৃদ্ধি হয় ভালো? দেখো আমার পরীক্ষাতে এটা আসছিল। যে কখন রুই মাছের আইসের বৃদ্ধি ভালো হয়? উত্তর ছিল বসন্তকাল এবং গ্রীষ্মকালে রুই মাছের আইসের বৃদ্ধি ভালো হয়। আচ্ছা, কি অংশ থাকে এগুলা পারবা? সম্মুখের অংশটা কি দিয়ে তৈরি? যেহেতু এটা ডার্মিসের পকেটে ঢুকানো থাকে, এটা যোজক টিস্যু দিয়ে নির্মিত। ওকে কানেকশন করতে হয় মাছের দেহের সাথে। তাই কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। পশ্চাতের অংশ বা উন্মুক্ত যে অংশটা এটা কি দিয়ে তৈরি? ভাইয়া বলল এটা ডেন্টিন দিয়ে তৈরি। দ্যাটস ইট। কাজগুলো রিডিং পড়লেই পারবা, আলোচনায় চলে আসছে। শেষ। পারা যাচ্ছে? একটু আমাকে বলো। এখন পর্যন্ত যারা পড়লা, পড়া কাদের জন্য কঠিন লাগছে? আমরা মোটামুটি ২০-২৫ মিনিট আলোচনা করে ফেলেছি। একটু বলো। স্কেলস ইম্পোর্টেন্ট না? অবশ্যই ইম্পোর্টেন্ট। এজন্যই তো 2 স্টার বা 3 স্টার দিলাম। ওকে? টপ মোস্ট ইম্পোর্টেন্ট না। টপ মোস্ট ইম্পোর্টেন্ট এর মধ্যে হচ্ছে তোমার এইটা। ওই রক্ত সংবহন তন্ত্র এবং ওর ফুলকার যে স্ট্রাকচার সেটা। বাচ্চারা আমাকে জানাও যে যারা এই ২০-২৫ মিনিট আমার সাথে আছো, কঠিন লাগছে গল্প? এখনো কি পড়াশোনা কঠিন হয়েছে তোমার কাছে? নাকি ইটস ফাইন? একটু কমেন্টে জানায়ও। আচ্ছা, যতক্ষণ তুমি জানাচ্ছ ততক্ষণে আমি চলে আসছি হচ্ছে রক্ত সংবহন তন্ত্রে। ওকে? ল্যাভিওরোহিতার রক্ত সংবহন তন্ত্র পড়াতে গেলে আমি একটু ছোট্ট করে তোমাকে এঁকে দেখাই। মানুষের সাথে ওর পার্থক্যটা কোথায়? কেমন? তাইলে ধরো আমি অন্তর্ভাই আর দেহের রক্ত সংবহন তন্ত্র আলোচনা করতেছি। বলতে, বলতে অন্তর্ভাই চলে আসছে। এটা যদি হয় অন্তর্ভাইয়ের হার্ট, ওকে? এটা যদি হয় উনার লাংস এবং এটা যদি হয় উনার বডি, এগুলাকে আমরা আর মানে ছবি আঁকলাম না, তোমরা হাসবা তাই। তাহলে হার্ট থেকে অক্সিজেন পূর্ণ রক্ত সারা দেহে আসলো। সেটা আবার কার্বন ডাই অক্সাইড পূর্ণ হয়ে গেল দেহের ব্যবহারের ফলে অক্সিজেন ব্যবহার করে। কার্বন ডাই অক্সাইড আবার হার্টে পাঠায় দিল। হার্ট সেটাকে পাম্প করে বিশুদ্ধ হওয়ার জন্য লাংসে পাঠায় দিল। অ্যান্ড লাংস ওইটাকে আবার বিশুদ্ধ করে হার্টে পাঠায় দিল। এইটা অবস্থা। তাহলে অন্তর্বাহের দেহের রক্ত সংবহন তন্ত্র আসলে দ্বিচক্রী, তাই না? ২ টা আলাদা বর্তনী দেখা যাচ্ছে। বাট যদি ভাই রুই মাছ হইতো তাহলে ভাইয়ের হার্ট থাকতো না। আমি সিউর না ভাই কি মানুষ না রুই মাছ। তাহলে তার একটা গিল থাকতো। গিল মানে হচ্ছে ফুলকা। বুঝছো? তাহলে রুই মাছের ক্ষেত্রে যেটা হয়, রুই মাছ রুই মাছের ক্ষেত্রে ওর হার্ট থেকে যে রক্তটা গিলে যায়, সেটা না আবার হার্টে কখনোই ফেরত আসে না। আমাদের তো ফুসফুসে রক্ত গিয়ে আবার ফুসফুস থেকে হার্টে ফেরত আসে। কিন্তু ওদের ক্ষেত্রে আসে না। যেমন বডি থেকে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত গেল হার্টে। হার্ট থেকে এই কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত হার্ট পাম্প করে পাঠায় দিবে ফুলকাতে। ফুলকাতে ওটা অক্সিজেন পূর্ণ হয়ে যাবে। সেই অক্সিজেন পূর্ণ রক্ত আবার হার্টে গিয়ে কোনো লাভ নাই। সেটা আবার চলে আসবে কোথায়? ডিরেক্টলি বডিতে চলে আসবে। তাহলে এখানে কয়টা বর্তনী হইল? একটা বর্তনী। তাহলে এই এক বর্তনী সংবহন কাকে বলছি? রুই মাছেরটাকে। পরীক্ষায় আসলে উড়াই দিতে পারবা না বলো? এবং আরেকটা ব্যাপার কি খেয়াল করবা তুমি? রুই মাছের হার্টে কখনোই রুই মাছের হার্টে কিন্তু কখনোই অক্সিজেন পূর্ণ রক্ত প্রবেশ করে না। অলওয়েজ কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত থাকে। তাহলে এই হার্টকে কি বলা যায় বলো? ভেনাস হার্ট। কেন বললেন ভেনাস হার্ট? কারণ ভেইনের মধ্যে কি থাকে? কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত। এই হার্টের মধ্যেও কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত থাকছে। তাহলে এই হার্টটা ভেইনের মতো না বলো? এইজন্য এটাকে ভেনাস হার্ট বলছি। তাহলে এটা তোমাদের ২ নাম্বার প্রশ্নে খুব কমন একটা প্রশ্ন যে রুই মাছের হার্টকে কেন ভেনাস হার্ট বলা হয়? আমি জানি এই ক্লাস করার পরে আর কারো কোনো কনফিউশন থাকবে না। ওকে? আচ্ছা, অন্তর ভাই আবার আপনি কবে প্রি-মেডিকেলের ক্লাস নিবেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। আপনার কাছে এই যে ব্যাচ প্রি-মেডিকেল ব্যাচের যে প্রাইভেট গ্রুপে যখন ক্লাস শুরু হয়ে যাবে, মেইন ক্লাস যখন শুরু হয়ে যাবে তখনই আবার ক্লাস নেব। আমি তো কয়েকদিন আগেই তোমাদের ক্লাস নিছি। ঠিক আছে? এই আর কি। আর কিছু কি বলতে আসছেন? না আর তেমন কিছু নাই। তোমরা রেগুলার ক্লাস দেখো, ক্লাস করো। আমি এটাই বলব যে আরটিডিএস এর প্রি-মেডিকেল এখানে একদম বেস্ট ক্লাস হয়। তুমি আজকের ক্লাস দেখলেই বুঝতে পারতেছো সবকিছু। ঠিক আছে? এবং আমি বলব যে এখন থেকে যদি তোমরা খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে এইচএসসি অ্যাডমিশন সবকিছুতেই একটা বেস্ট রেজাল্ট বের করে নিয়ে আসা সম্ভব। ঠিক আছে? অনেকেই তোমাকে অনেক রকম পরামর্শ দিবে যে
২ নৌকায় পা দিয়ে সবকিছু হারাবা ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু। আমি বা রিজভী ভাই আমরা কিন্তু এইচএসসির একদম শুরু থেকেই কিন্তু একাডেমিক এবং অ্যাডমিশন একসাথে পড়াশোনা করছি। তোমরাও পড়বা এবং তোমরাও একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারবা। ঠিক আছে? একাডেমিক অ্যাডমিশন পড়াশোনা করে তো আপনার এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে। আচ্ছা আমি হচ্ছে এইচএসসিতে আমার বোর্ডে ১ম ছিলাম। ঠিক আছে? তো আশা করি এবং আমি একই সাথে কি বুয়েট, ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। তার মানে এটা ভাইয়ের একাডেমিকের সাথে অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে কোনো লস হয় নাই। চেষ্টা করলে এরকম ভালো রেজাল্ট করা যাবে। ওকে? কিন্তু তোমরা ৩ টাই যে টপ এর করতে দরকার হবে নেই। এরকম না। তুমি যেকোনো একটা প্রিপারেশন খুব ভালো মতন নিও। ঠিক আছে? এন্ড বই পড়লে আসলে না যে অন্তর ভাইয়ের মতো সব জায়গায় ভালো করতে পারবা। হ্যাঁ, ভাই কিন্তু শুরুতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে। মেইন বইগুলো ভালো মতনে পড়ায়। ভাই কিন্তু ঢাকা মেডিকেলে ৩৭তম হয়েছে। ব্যাপারটা বুঝতে পারতেছো? পার্থক্যের জায়গাটা কোথায়? মেইন বই। হ্যাঁ, প্রি মেডিকেল আমার ফিজিক্স ক্লাস আসবে। আমি ফিজিক্স ক্লাসই বেশি নেই। শুধুমাত্র তোমাদের এখানেই বায়োলজি ক্লাস নিছি। ঠিক আছে? ওকে, কথা হবে, সমস্যা নেই। একজন বলছে যে, "ফ্লেক্স নীলা ভাই, শোনো, তোমরা আমার চেয়ে এত ছোট, মানে এত ছোট মানে ১০ বছরের ছোট। তোমাদের সামনে ফ্লেক্স ওয়ার্ডটার কোনো ভ্যালুই নাই। মানে আমার কাছে। ঠিক আছে? এই আরকি। হ্যাঁ, সেম বুঝছো? এটা আমার এটাই মনে হইছে যে আসলে এন্ড অন্তর ভাই রাগ করে চলে গেল কিনা জানি না। আচ্ছা। না এটা উনার একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। ছাত্র জীবনে আমি যেহেতু ওর রুমমেট ছিলাম আমার মেডিকেল ছাত্র জীবনে, আমি দেখছি যে তোমার অন্তর ভাই আসলে কতখানি পরিশ্রমী। আমাদের সবার থেকে আসলে বেশি পড়াশোনা করতো তোমার অন্তর ভাই অল দ্যা টাইম। এই নলেজের দিক থেকেও তাই আমাদের সবার মধ্যে অন্তর ভাই বেশ এগিয়ে। কোথায় আছি বলো? তাহলে আমরা রুই মাছের রক্ত সংবন্ধন নিয়ে আলোচনা করছিলাম। একজন কমেন্ট করছে, "ভাই রুই মাছে কি তাহলে অক্সিজেন লাগে না?" আরে অক্সিজেন লাগে তো। এই অক্সিজেন পূর্ণ রক্ত ফুলকা থেকে তো দেহেই যাচ্ছে। এটাই তো অক্সিজেন পূর্ণ। অক্সিজেন তো লাগে। কিন্তু ওদের হার্ট তো অত সুগঠিত না। ওদের হার্ট তো মাত্র ২ টা প্রকোষ্ঠের হার্ট। এই হার্ট যে পাম্প করে রক্তটাকে সারা দেহে পাঠাবে এটা আরো ভেজাল হবে। তার চেয়ে ওই ফুলকা থেকে ডিরেক্ট চলে যাক ওইটাই ভালো। আমাদের হার্ট তো মাশাআল্লাহ অনেক শক্তিশালী। বুঝছো? এবং এটাকে ৪ টা চেম্বারে বিভক্ত। তাই ওইখানে আবার লাংস থেকে অক্সিজেন পূর্ণ রক্ত ফেরত নিয়ে আসতেছি। কিন্তু এখানে ফেরত নিয়ে যাচ্ছি না গিল থেকে হার্টে। ডিরেক্ট দেহে পাঠাই দিচ্ছি। অবশ্যই অক্সিজেন লাগবে। অক্সিজেন ছাড়া একটা প্রাণী কিভাবে বাঁচবে? তো ৩ টা অংশ আছে ওর রক্ত সংবহনতন্ত্রের। রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তনালী। বাচ্চারা দেখো ওর রক্তের মধ্যে আচ্ছা কালকে কিন্তু রাত ৯ টায় আবার আমি ঘাসফড়িং পড়াবো। যদিও এটা ২৬ ব্যাচের জন্য পড়াচ্ছি। বাট অনলাইনের ফ্রি ক্লাস তুমিও করে ফেলতে পারো। তো আজকে যদি রিম্যাচ পড়ে ফেলো, কালকে যদি ঘাসফড়িং পড়ে ফেলো, তোমাকে আর পাইকে বলো। রিভিশন হয়ে গেল না? হার্টের অক্সিজেন লাগে না? মানে তুমি করোনারি ধমনির কথা বলতেছো। লাগে এবং সেটাও থাকে। কিন্তু ওইগুলা এত ক্ষুদ্র ব্যাপার যে ওইগুলা আমাদের এখানে আলোচনা করে নাই। বুঝছো? রুই মাছের দেহের বিবেচনা। এমনি যথেষ্ট কঠিন হইছে তো ওই ক্ষুদ্র, ক্ষুদ্র ধমনির ক্ষেত্রে আর আলোচনায় যায়নি। কোথায় ছিলাম বল দেখি? তাহলে রুই মাছের ক্ষেত্রে আ ২ ধরনের রক্তকণিকা থাকে। তাহলে কোনটা নাই ওদের? অনুচক্রিকা নাই। জেনে রাখলাম রুই মাছের কোনটা নাই বলো? অনুচক্রিকা নাই। এবং ওদের আরবিসির সাথে আমাদের আরবিসির যথেষ্ট অমিল আছে। কি ধরনের অমিল? আমাদের আরবিসি গোল্লাকৃতির, ওদেরটা ডিম্বাকৃতির। আমাদের আরবিসির নিউক্লিয়াস নাই, ওদেরটাতে নিউক্লিয়াস আছে। এই হচ্ছে অমিল। মিলের জায়গা কোনটা? আমাদের আরবিসিও লাল, ওদের আরবিসিও লাল। রুই মাছের রক্তও কিন্তু লাল। মানে সবার ক্ষেত্রে হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, তাহলে খুবই ভালো কথা অহনা বলছো। গ্রাসহপার আগে পড়ি নাই ভাইয়া। কালকে রাত ৯ টায় চলে আসবা। ওটা যেহেতু ২৬ ব্যাচের ক্লাস, এইজন্য ৯ টা থেকে। তাহলে ওই মোটামুটি ১.৫ থেকে ২ ঘন্টার ক্লাসে ঘাসফড়িংটা পড়ে ফেলবা ইনশাআল্লাহ। ওকে? হইল বাচ্চারা? আর শ্বেত রক্তকণিকাটা কেমন ওদের দেখো অ্যামিবয়েড মানে অ্যামিবার মতো আকৃতি। চাইলেই এটা যেকোনো শেপ নিতে পারে। অ্যামিবা এমন একটা প্রাণী নিজের আকৃতি চেঞ্জ করতে পারে। বুঝছো? এবং এটা কালারলেস শ্বেত রক্তকণিকা। সাদা বইলো না কিন্তু। তাহলে আমরা রুই মাছের রক্ত কণিকা নিয়ে আলোচনা করে ফেললাম। এবার হৃৎপিণ্ডের এই ছবিটা তোমাকে পরীক্ষাতে আঁকতে হবে। এইটা আইকো। তাহলে এই ছবিটা তুমি সিকিউতে অবশ্যই আঁকবা। তুমি যদি মনে করো যে আচ্ছা ভাই তো ছবি দেখাই দিল, তাহলে আমি এটা বোধহয় পারবো। ছবিগুলা এই মনে, মনে পারলে হয় না। পরীক্ষার হলে তুমি যদি ১ম আঁকতে যাও, তখন তুমি দেখবা যে যেখানে ছবি এঁকে তুমি সময় বাঁচাতে পারতা, পেজের পর পেজ লিখা দরকার নাই। একটা ছবি আঁকলেই নাম্বার পাওয়া যায়। ওইখানে তুমি দেখবা ছবি আঁকতে গিয়েই তোমার সবসময় বের হয়ে যাচ্ছে। হাইড্রা কবে হবে স্যার? আমি জানি তোমরা সবাই হাইড্রার বস। এই হাইড্রা তুমি খুব ভালো মতনে পড়ছো। সো হাইড্রা আপাতত তোমাদের আর আমি পড়াচ্ছি না। আজকে তোমাদের রিম্যাচ পড়াচ্ছি। কালকে রাত ৯ টায় ঘাসফড়িং পড়াবো ইনশাআল্লাহ। তো কালকে রাত ৯ টায় চলে আইসো। ঠিক আছে? এই ২ টা শেষ করো। হাইড্রা তুমি এমনিই পারো কম বেশি।
আমি যেটা বলছিলাম তাহলে এই ছবিটা এঁকে প্র্যাকটিস কইরো। মনে, মনে পারি এটা ভেবে রাইখো না। এবার একটু খেয়াল করো এখানে প্রকোষ্ঠ কয়টা? যারা এটা চর্মচক্ষুতে দেখবে সে গুনবে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। না রে, এখানে ৪ টা প্রকোষ্ঠ না, এখানে ২ টা প্রকোষ্ঠ। একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। তাহলে ভাই এইগুলা কি? দেখো এইটার নাম সাইনাস ভেনোসাস এবং এইটা একটা উপপ্রকোষ্ঠ। সম্পূর্ণ প্রকোষ্ঠ না, এটার নাম হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ। কেন ভাই সাইনাস ভেনোসাস? সাইনাস বলার কারণে এখানে একটা গহ্বর দেখতে পাচ্ছ। আর ভেনোসাস বলার কারণ সব ভেইন এখানে এসে মিলছে। ভেইন মানে কি? শিরা। তাই এটা ভেনোসাস। ভেইন থেকে তৈরি হয়েছে তাই। বুঝছো? কেমন? আচ্ছা। এবার দেখো এইখানে আরেকটা গোড়া আছে। এটা হচ্ছে ধমনীর গোড়া। এখান দিয়ে যে ধমনীটা উঠে গেছে এই ধমনীটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল মানে অঙ্কীয়। অঙ্কীয় মানে পেটের দিকে। পৃষ্ঠীয় মানে ডর্সাল মানে পিঠের দিকে। আচ্ছা, আর অ্যাওর্টা শব্দের অর্থ হচ্ছে মহাধমনী। মহাধমনী মানে কি? বড় ধমনী। তাহলে এই মহাধমনীটার নিচের যে গোড়াটা এটা আরো মহা মানে আরো বড়। এই গোড়াটা এরকম বড় হইছে। কিসের মতো? বাল্বের মতো। তো এইজন্য এটার নাম বালবাস। আর যেহেতু এটা ধমনীর গোড়া, শিরার গোড়া না কিন্তু। শিরা হইলে আমি ভালভাস ভেনোসাস বলতাম। কিন্তু এটা তো ভাইয়া বলল এটা ধমনীর গোড়া। তাহলে এটার নাম ভালভাস আর্টারিওসাস। আচ্ছা, বাল্বের কথা বললে তোমার মাথায় ১ম কি আসে? আমার মাথায় ১ম এ আসে যে ভাই এটা একটা ইলেকট্রিক বাল্ব। ঠিক আছে? তোমরা বোটানিতেও কিন্তু বাল্ব পড়ছো। রূপান্তরিত কাণ্ডের এক্সাম্পল এ। মনে পড়ে কিনা? যে কাণ্ডটা রূপান্তরিত হয়ে স্ফীত হইছে এবং দেখতে বাল্বের মতো লাগতেছে। এই দেখো এই বাল্বটাকে এখন আমি কি বানাই ফেলি? কি বানাইলাম? বলো। পেঁয়াজ রসুন হয়ে গেল না? তাহলে এই পেঁয়াজ রসুন কিন্তু বাল্বের এক্সাম্পল। তাহলে এই এক বাল্ব আমরা জুলজিতেও পাচ্ছি, আমরা এটা বোটানিতেও পাচ্ছি। সবকিছুই আমরা ক্লিয়ার করে দিলাম। পড়াগুলাকে যখন তুমি কানেক্ট করে পড়বা তখন এরকম ইজি হবে অ্যান্ড দেখবা যে কোন জায়গা থেকে তোমাকে আটকানো যাচ্ছে না। আর যখন এই বাল্ব মানে কি তুমি বুঝবা না। খালি এখানেও আলাদা করে মুখস্থ করবা, এখানেও মুখস্থ করবা। তখন তোমার কাছে ২ টা আলাদা, আলাদা জিনিস হবে। বাট যে বুঝে পড়বে সে জানবে বাল্বাস মানে এখানে একটা স্ফীত অংশ। আর এটা একটা ধমনীর গোড়া তাই এটার নাম আর্টারিওসাস। রসুন বলেন আমার একটা জোকস মনে পড়ল। তোমাকে বলি। কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ইন্সপেক্টর গেছেন হচ্ছে পরিদর্শন করতে। শিক্ষা ইন্সপেক্টর যে কি অবস্থা স্কুলে দেখে আসি। তো হেডমাস্টার সাহেব একটু চাপে আছেন। উনার স্কুল পরিদর্শন করতে আসতেছেন। উনি ভাবলেন এমন কিছু একটা বলতে হবে ইন্সপেক্টর সাহেবকে যে যিনি স্কুল ইন্সপেক্ট করতে আসতেছেন। যেন উনি খুব ইমপ্রেসড হয়। তো বাংলায় বললে তো মজা হবে না। ইংরেজিতে বলা দরকার। তো ইংরেজিতে কি বলবেন? এটা খুব ভাবছেন। পরে ডিকশনারি খুঁজে একটা শব্দ বের করলেন। বুঝছো? তো তারপর সকালবেলা যখন ইন্সপেক্টর সাহেব এসে স্কুলের সবার সাথে কথা বলছেন, তখন হেডমাস্টার সাহেব এসে বললেন যে, "স্যার প্লিজ গার্লিক প্লিজ স্যার, গার্লিক প্লিজ।" কেউ বুঝতে পারল না যে এই লোকটা গার্লিক বলছে কেন? কারণ হেডমাস্টার সাহেব যেই ডিকশনারি থেকে ইংরেজি একটা শব্দই শিখে আসছেন বলার জন্যে, ওই ডিকশনারিতে অন্তঃস্থলের ফুটাটা উঠে নাই। বুঝছো? তো উনি গার্লিকের ইংরেজি, গার্লিকের বাংলা দেখে আসছে বসুন। এজন্য উনি বলতেছে যে গার্লিক স্যার। ওকে? বুঝছো? যাই হোক খুব একটা হাসির বোধহয় হয়নি। আমি জোকস বললেও হাসে না কেউ। ওই লেম জোকস হয়ে যায় আরকি। লেম জোকস হলে লেম জোকস। বাট রসুন যে একটা বাল্ব এটা তুমি মনে রাইখো। ঠিক আছে? আচ্ছা। তো তোমরা আবার বইলো না যে গার্লিক প্লিজ। মজার ব্যাপার হচ্ছে এই জোকসটা আমি আমার হেডমাস্টার স্যারের কাছ থেকে শুনছি। আচ্ছা। এখন এখানে একটা প্রশ্ন করি তুমি জবাব দাও। রুই মাছের হার্টের সবচেয়ে বড় প্রকোষ্ঠ কোনটা? তুমি তো দেখে মনে, মনে বলবা যে ভেন্ট্রিকল। কিন্তু না। সবচেয়ে বড় প্রকোষ্ঠ মাজেদা ম্যাডামের বইতে লিখা আছে অ্যাট্রিয়াম। কারণ অ্যাট্রিয়ামের মধ্যে দেখো প্রাচীরটা কিন্তু পাতলা। ভেন্ট্রিকলের প্রাচীরটা কিন্তু পুরু। তাহলে প্রকোষ্ঠের বিবেচনায় সবচেয়ে বড় কোনটা বলো? অ্যাট্রিয়াম। এবং এইখানে তুমি কপাটিকা পাবা ৩ টা। কপাটিকা মানে কি? একমুখী দরজা। ওকে? অভ্র বলছো স্যার ভালোবাসা নিবেন, নিলাম। আপনার আ ক্লাস করতে গেলেই নাকি কি বলছো? কোন ক্লাস অধ্যয়ন করতে গেলেই আপনার ক্লাস খুঁজি। আচ্ছা, আপনার প্রচুর ক্লাস করা হয়। ঠিক আছে। ভালো ক্লাস করে উম আমার ক্যাম্পাস ডিএমসি তে চলে আসো যদি তোমার মেডিকেল টার্গেট হয়। আচ্ছা, YouTube এ যেহেতু হ্যাঁ, YouTube এও লাইভ ক্লাসটা হচ্ছে তো YouTube এও ক্লাসটা থাকবে। সমস্যা নেই। আচ্ছা, ফিরে আয় বাচ্চাটা। কোথায় ছিলাম? কপাটিকাগুলার নাম আমি বলব না। তোরা বলবি যারা আমার সাথে আছিস। মনোযোগ দিয়ে একটু বলবি। একটা বলে দেই আমি। এই যে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মধ্যে যে কপাটিকা আছে এটার নাম বলছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। সাইনো অ্যাট্রিয়াল। তাহলে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে কপাটিকার নাম কি তোরা বল? অ্যাট্রিওভেন্ট্রিকুলার পারা যাচ্ছে। ভেন্ট্রিকল আর বালভাস আর্টেরিয়াসাস এটার মধ্যে কপাটিকার নাম কি? ভেন্ট্রিকুলো বালভাস বলে দিলাম সবগুলা।
তাহলে পরীক্ষায় প্রশ্নটা কেমন করে আসবে? নিচের কোনটা রুই মাছের হৃৎপিণ্ডের কপাটিকা নয়? তো কপাটিকা নয় দিয়ে কয়েকটা স্যার বানায় দিবে। ধরো আমি যদি বলি বাল্বো ভেন্ট্রিকুলার কপাটিকা আছে? বাল্বো ভেন্ট্রিকুলার কপাটিকা বলে কিছু আছে? নাই তো। বাল্ব রক্তের ফ্লো অনুযায়ী এদের নাম। রক্তের ফ্লো হচ্ছে এই বরাবর। রক্তটা সাইনাস ভেনাসাস দিয়ে ঢুকে অ্যাট্রিয়াম হয়ে ভেন্ট্রিকল হয়ে এই বাল্বাস আর্টেরিওসাস দিয়ে বের হয়ে যায়। বাল্বাস আর্টেরিওসাসকে কোনো প্রকোষ্ঠই বলতেছি না। এটা একটা ধমনীর গোড়া। ওকে? তাহলে রক্ত যাচ্ছে এইদিকে আর তুমি কপাটিকার নামকরণ বাল্বো ভেন্ট্রিকুলার বলতে পারলে হবে? হবে না। কপাটিকার নাম হবে ভেন্ট্রিকুলার বাল্বাস সিরিয়ালি। তাহলে ৩ টা কপাটিকার নামও শিখে ফেললাম। এই ছবিও তোমরা আঁকবা কথা দিছো। তাহলে এইটুকু ডান। আচ্ছা এখন এখানকার একটা অন্যতম কঠিন পড়া এগুলো সব পড়াই ফেলছি। কঠিন পড়া তোমাকে পড়াবো যেটা তোমাকে কেউ বুঝায় দেয় না। সেটা হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র আর শিরাতন্ত্র। ঠিক আছে? ধমনীতন্ত্র আর শিরাতন্ত্র। যেখান থেকে মেডিকেল একবার শিরাতন্ত্র থেকে একটা প্রশ্ন কিন্তু মেডিকেলে এসেছে। সিকিউ এর জন্য একটু কম ইম্পোর্টেন্ট। কোনো কলেজের পরীক্ষায় দিয়ে দেয়। কিন্তু দিলে পরে এটা খুব কঠিন হয়ে যায়। তাই তো? কিন্তু আমরা বেসিক ধারণাটা যেন নিয়ে রাখতে পারি। এটা দেখে কোনোভাবেই মানে এটাকে একটা বিমূর্ত শিল্প মনে হয় যে এটা কি? খায় নাকি মাথায় দেয়? এটাই বুঝতেছি না। সো এটা আসলে রুই মাছের ধমনীতন্ত্র। তুমি বলবা কেমনে ভাই? এটা রুই মাছের কই থাকে? মাথায় না লেজে না পেটে? আসো তোমাকে ধীরে, ধীরে বুঝাই। আগে এই ছবিটা বুঝো। তারপর এটা রুই মাছের কোথায় থাকে ওইটা দিয়েও বুঝাচ্ছি। ওকে? আসল রুই মাছ নেই স্যার। না আজকে আসল রুই মাছ নাই। ওকে? কিন্তু রুই মাছ পড়ালে সবচেয়ে সমস্যা যেটা হয়, তোমাদের পড়ানোর পরেই আমার রুই মাছের খুবই ক্রেভিংস হয়। মনে হয় একটু মাছ রান্না করে খাই। বুঝছো? এই আরকি। সো এটা একটা রিস্কি চ্যাপ্টার এইজন্য। আমার পয়েন্ট অফ ভিউ থেকে। আমি খুব পেটুক তো অনেক খাই। আচ্ছা, কোথায় ছিলাম বলো? আমরা রুই মাছের ধমনীতন্ত্রটা পড়বো। সবাই পূর্ণ মনোযোগ দিয়ে আগামী ৫-১০ মিনিট আমার সাথে থাকবে। ওকে? সাথে থেকে এটা বুঝে নাও। অ্যান্ড এইটা বুঝে গেলে আমাদের পড়াশোনা কিন্তু অনেকখানি গুছিয়ে যাবে। দেখো, এইটা হচ্ছে আমাদের হার্ট। সরি, রুই মাছের হার্ট। এখান থেকে যেটা কি বলো? বালভাস আর্টেরিওসাস। এটা থেকে যে ধমনীটা বের হইছে এটার নাম কি বলো? এই দেখো এই যে ওদের কিন্তু কার্ডিয়াক ধমনী আছে। যেটা দিয়ে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ হবে। যে জিজ্ঞেস করছিলা ভাই ওদের হার্টে রক্ত সরবরাহ যাবে না? আচ্ছা এই ধমনীটার নাম কি বলো? ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা ওর অঙ্কীয় দেশ দিয়ে গেছে। একটা মহাধমনী যেটা হার্ট থেকে বের হইছে। ধরো আমি একটা রুই মাছ, আমার হার্ট আছে এইখানে। ওকে? এবার আমার ২ পাশে কি ফুলকা আছে না বলো? এই রুই মাছের মাথার ২ পাশে ফুলকা আছে না? তাহলে ভেন্ট্রাল অ্যাওর্টাটা এই দিক দিয়ে যাওয়ার সময় ২ পাশে কি করছে বলো? ফুলকা বরাবর শাখা দিয়ে গেছে। ফুলকাগুলোতে শাখা দিয়ে গেছে। ফুলকার এই শাখাগুলাকে আমরা বলতেছি ব্রাঙ্কিয়াল ধমনী। কি বলি বলো? ব্রাঙ্কিয়াল ধমনী। এবং যেহেতু এগুলো ফুলকাতে ঢুকতেছে, তাই এদেরকে বলতেছি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ইংরেজিতে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। ব্রাঙ্ক মানে ফুলকা। তাহলে ব্রাঙ্কে যারা ঢুকবে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত নিয়ে তারা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তারপরে এই রক্তটা বিশুদ্ধ হয়ে যাবে, অক্সিজেন পূর্ণ হবে। ফুসফুসের কাজটাই তো ফুলকা করবে, তাই না? এরপর যে বের হয়ে আসবে যেই ধমনী দিয়ে ওটার নাম হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ইংরেজিতে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। যারা উল্টাপাল্টা করো মনে রাখবা এফারেন্ট মানে হচ্ছে প্রবেশ করবে। এ দিয়েই তো তুমি বর্ণমালায় প্রবেশ করো, তাই না? এফারেন্ট। আর ইফারেন্ট মানে কি বলো? ইফারেন্ট মানে বের হয়ে যাবে। ই দিয়ে কি এক্সিট না বলো? তাহলে ইফারেন্ট দিয়ে এক্সিট হবে। এফারেন্ট দিয়ে প্রবেশ করবে। স্যার চিটাগাং এ অফলাইনে ক্লাস নেন না? ইপসি, আমি এই যে এইটাও এই রুই মাছও চিটাগাং এ পড়ায় আসছি। তুমি মিস করছো ফ্রি ক্লাস। তো চিটাগাং এ অলরেডি আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট ৭০ থেকে ৮০ জন প্রি মেডিকেলে জয়েন করে ফেলেছে। ক্লাস শুরু হয় নাই এখনো প্রি মেডিকেলের। বুঝছো? ১০ই আগস্ট হচ্ছে ওদের ওরিয়েন্টেশন। তো আমাদের ৪ জায়গায় অফলাইন ব্রাঞ্চেস আছে। তোমরা ২৭ ব্যাচের তোমাদের জন্য প্রি মেডিকেল প্রোগ্রাম অফলাইনেও আছে। সো ইউ ক্যান জয়েন। ওকে? ময়মনসিংহ, মিরপুর, ফার্মগেট এবং চিটাগং। আর যদি এগুলাতে তোমার মানে তুমি এই ব্রাঞ্চগুলোর কাছাকাছি নাই, তুমি অনলাইনে জয়েন করো আমাদের সাথে। কিন্তু মেডিকেল প্রিপারেশনে আরটিডি বা আরটিডিএস কে তুমি একদম সাথে রাখো। এটা অলওয়েজ বলবো। ওকে? আচ্ছা। কোথায় ছিলাম বলো তো? তাহলে আমি এখন পর্যন্ত কোনো কঠিন কথা বলি নাই। হার্ট থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা বের হইছে এটা আমার বাচ্চারা পারে। ভেন্ট্রাল অ্যাওর্টার শাখা বের হইছে কোথায়? ফুলকাতে। ফুলকার কয় জোড়া ফুলকা থাকে রুই মাছে জানো? ৪ জোড়া। তাহলে এই পাশে এইগুলা যে দেখাইছে এই পাশে এটা হচ্ছে এক পাশের ফুলকা। অন্য পাশে আরো ফুলকা আছে। ওইগুলা দেখাই নাই। আমি তোমার জন্য আঁকলাম। তো এইগুলাতেও কি ঢুকবে বলো? এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী ঢুকবে। কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত নিয়ে ঢুকবে। বের হয়ে আসবে কে বলো? ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী অক্সিজেন পূর্ণ রক্ত নিয়ে বের হয়ে আসবে। এইটুকুই পড়াইছি। প্রশ্ন হচ্ছে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী এবার কোথায় গিয়ে মিশবে? ও যেই ধমনীতে গিয়ে মিশবে সেটার নাম কি বলো? এই যেটা।
ল্যাটেরাল অ্যাওর্টা, এটার নাম কি বলো? ল্যাটেরাল অ্যাওর্টা। তো এই পাশের ব্রাঙ্কিয়াল ধমনীগুলোর জন্য, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর জন্য একটা ল্যাটেরাল অ্যাওর্টা, আরেক পাশের ফুলকার জন্য আরেকটা ল্যাটেরাল অ্যাওর্টা। তাহলে টোটাল ল্যাটেরাল অ্যাওর্টা কয়টা গেল? 2টা। ঠিক আছে, এই যে 2টা ল্যাটেরাল অ্যাওর্টা, এরা কিন্তু আলাদা আলাদা থাকে না, দেখো এরা মিলে একটা সার্কেল তৈরি করছে। এই সার্কেলটাকে আমরা বলতেছি হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। সার্কিউলাস তো সার্কেলের জন্য বললাম, সেফালিকাস কেন বলতেছি? কারণ এটা রুই মাছের মাথার কাছাকাছি থাকে, এই জন্য সেফালিকাস। অফলাইনে খুলনায় কি এক্সাম ব্যাচ হতে পারে? দেখা যাক, তোমাদের তো আরো 1 বছর আছে, হইলে হতেও পারে, নট শিওর। আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দেন, আমরা নেক্সট ইয়ার গুলোতে আরো 1-2টা ব্রাঞ্চ অবশ্যই বাড়াবো। তোমাদের সময়, তোমাদের যখন মেডিকেল চলবে, লেটস সি কোথায় বাড়ে সেটা। ওকে, আমি যদি তাও প্রেডিক্ট করি, আই গেস রংপুর, রাজশাহী, ঢাকায় আরো 1-2টা ব্রাঞ্চ এরকম বাড়ার সম্ভাবনা বেশি, বুঝছো? ফুলকা আর গিল কি সেম? হ্যাঁ রে, ফুলকার ইংরেজি হচ্ছে গিল। ওকে ওকে, কোথায় আছি বল? তাহলে কি বললেন ভাই এতক্ষণ? সিম্পল আলাপ, হার্ট থেকে বেরোইলো ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টার শাখা গেল ফুলকাতে, এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। ঠিক আছে, এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীগুলা কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত নিয়ে ফুলকায় গেল। এরপর ফুলকা থেকে বেরিয়ে আসলো ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী গিয়ে কোথায় মিশলো? ল্যাটারাল অ্যাওর্টাতে। এক পাশের জন্য একটা ল্যাটারাল অ্যাওর্টা, অন্য পাশের ফুলকার জন্য আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা। 2টা ল্যাটারাল অ্যাওর্টা মিলে একসাথে একটা সার্কেল তৈরি করলো, এটার নাম সার্কিউলাস সেফালিকাস। ওকে, সো এই সার্কিউলাস সেফালিকাসটা রুই মাছের মাথার দিকে থাকে। ওইখান থেকে সামনের দিকে যে 2টা ধমনী আগায় যায়, এদের নাম কি বলো? এটার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। এটার নাম কি? ক্যারোটিড ধমনী। আর নিচের দিকে যে বের হয়, ওর নাম কি বলো? ডরসাল অ্যাওর্টা। তো ডরসাল মানে পৃষ্ঠীয়, অ্যাওর্টা মানে মহাধমনী। তো পিঠের দিকে এই মহাধমনীটা আগায় যায়। ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই বলতেছো, কিন্তু এটা সময় বলে দিবে যে আমরা কোথায় আসলে পরবর্তী সময় অফলাইনে আসছি। আমরা আসি বা না আসি, তোমরা তো আমাদের সাথে অনলাইনে কানেক্টেড থাকার স্কোপ থাকছেই। তো না আসলে অবশ্যই অনলাইনে কানেক্টেড থাকবা, এবং আমাদের দেখা হবে গ্র্যান্ড সেলিব্রেশনে মেডিকেলের চান্স পাওয়ার পর। কি বলো? সেই পর্যন্ত হার্ড ওয়ার্ক না থামাই। কেউ একজন কমেন্ট করছে যে লাইফ কেটে দিয়ে লিখছো হেল। সো লাইফ যেটাকে হেল মনে হচ্ছে, বিশ্বাস করো, বয়স যত বাড়তে থাকবে, যত তোমার মধ্যে, তোমার উপর দায়িত্ব এসে বাড়তে থাকবে, তোমার এই হেল মনোভাবটা আরো তীব্র হতে থাকবে। তাহলে তুমি যদি হেল ভাবো, তাহলে এটা হেল থেকে আরো হেলেস্ট হতে থাকবে। তাহলে তোমার এই রেসপন্সিবিলিটি গুলো, এই দায়িত্বগুলোকে পূরণ করে ফেলার পরে জীবনকে কিন্তু আর হেল মনে হবে না। তোমার কেন হেল মনে হচ্ছে? কারণ তোমার যা করণীয় এগুলো করে শেষ করতে পারছো না, বা আরো আরো খারাপ খারাপ কোনো কারণে, অনুভূতির জন্য তোমার এটা মনে হচ্ছে। তুমি লাইফের পজিটিভ জিনিসগুলোর কথা চিন্তা করো। জাস্ট একটা ব্যাপার কল্পনা করো, যে তুমি সুস্থ, আরেকজন এখন হসপিটালে ভর্তি, তার কাছে প্রি মেডিকেলের, মেডিকেলে পড়ার এগুলোর কোনো মূল্যই নাই। তার জীবনে আপাতত টার্গেট বেঁচে থাকা, যদি আর কয়েকটা দিন বাঁচতে পারতো বাপ মা ছোট ভাইয়ের সাথে, এটাই তার মেইন টার্গেট, বুঝছো? সে, তার ধরো কেমোথেরাপি চলছে, তার ক্যান্সার, তো সে আর কয়দিন বাঁচবে সে জানে না। তো ওর কাছে তোমার যেগুলা নিয়ে কষ্ট, ওই কষ্টগুলার কোনো বালাই নাই, বুঝছো? ওই কষ্টগুলোর কাছে অর্থই রাখে না কোনো। ও চায় এই কষ্টগুলো আমার জীবনে আসুক, তাও আমি কয়েকদিন বাঁচি। সো সর্বমুহূর্তে আলহামদুলিল্লাহ পড়া আমাদের একটা নৈতিক দায়িত্ব, এবং শক্ত মানসিকতার মানুষ তৈরি হওয়া কিন্তু সময় এখনই। এখনই তোমার মধ্যে একটা আলাদা ম্যাচুরেশন আসবে, যেটা আমার ক্ষেত্রেও আসছিল। স্কুল আর কলেজের আমার মধ্যে অনেকখানি পার্থক্য আমি নিজেই দেখতে পাই পেছনে ফিরে তাকালে। তোমার মধ্যে সেটা আসতে হবে। ওকে, আচ্ছা, চলো ফিরত আসি। তাহলে এই জিনিসটা ভাই একটু রুই মাছের চেহারা থেকে পড়ান, রুই মাছের দেহ থেকে পড়ান, তাহলে বেটার বুঝতে পারবো। দেখো যা পড়াইলাম তাই 3বারের মতো পড়াচ্ছি, 3য়বারের মতো। এই দেখো হার্ট, হার্ট থেকে বেরোলো কি? এটা বলো, এটার নাম কি? ভেন্ট্রাল অ্যাওর্টা। এটার নাম কি বলো? ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে কে বেরোলো? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। কই গেল? ব্রাঙ্কে বা ফুলকায়। ফুলকা থেকে কে বেরোয় আসলো অক্সিজেন পূর্ণ রক্ত নিয়ে? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। বের হয়ে কোথায় মিশলো? ল্যাটারাল অ্যাওর্টাতে। চিনতেছো? তাহলে এই পাশের জন্য একটা ল্যাটারাল অ্যাওর্টা, ওই পাশের জন্য আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা আছে না বলো? ওই পাশের ফুলকাগুলোর জন্য এই 2টা ল্যাটারাল অ্যাওর্টা মিলে কি তৈরি করছে? সার্কিউলাস সেফালিকাস। একটা সার্কেল তৈরি করছে মাথার মধ্যে, তাই সার্কুলার সেফালিকাস। এখান থেকে 2টা অংশ সামনে চলে আসছে, এটা রুই মাছের মগজ বা মস্তকের মধ্যে রক্ত সরবরাহ করতেছে। তো মস্তিষ্কে রক্ত নিয়ে যায় কোন ধমনী? ক্যারোটিড। তোমার ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত নিয়ে যায় ক্যারোটিড ধমনী। কিভাবে ভাই?
এই যে তোমার ক্যারোটিড ধমনী, এই দিক দিয়ে রক্ত নিয়ে যাচ্ছে মস্তিষ্কে, এখানে ধরলেই পারবে। আরটিডিএস এ এনরোল করলে কি এই ক্লাসগুলো আবার করাবেন? অবশ্যই, এটা তো ফ্রি ক্লাস। এই ক্লাসগুলো তুমি প্রি মেডিকেল ফেজে করবা, আবার পরবর্তীতে মেডিকেল ফেজে গিয়েও করবা, বুঝছো? এই আর অফলাইনের কথা যেহেতু একটু করে বলছি, অফলাইন অনলাইন প্রোগ্রাম কিন্তু টোটালি আলাদা। কিন্তু অফলাইনে ভর্তি থাকলে অনলাইনে একটা বড় ডিসকাউন্ট পাওয়া যায়, অনলাইনে ভর্তি থাকলে অফলাইনে একটা বড় ডিসকাউন্ট পাওয়া যায়। এই আচ্ছা, এন্ড অফলাইনে ওটা কিন্তু শুধু আরটিডি, রাহাত ভাইয়া বা তুরাব ভাইয়া কিন্তু অফলাইনে গিয়ে পড়াচ্ছেন না। ওকে, অফলাইনে শুধুমাত্র রোড টু ডিএমসি, আমি, অন্তর, মাইনুল, সাদি আমরা পড়াচ্ছি। আর অনলাইনে কিন্তু ডিএমসি স্টেশন এবং রোড টু ডিএমসি মিলে একসাথে আরটিডিএস। সো দুইটার মধ্যে ডিফারেন্স আছে, তোমরা আশা করি বুঝতে পারতেছো। জাস্ট জিজ্ঞেস করছো তাই ক্লারিফাই করে দিলাম। আচ্ছা, হইলো বাচ্চারা? দেখো এরপর সার্কুলার সেফালিকাসটা চিনছো তাইলে, দুইটা ল্যাটারাল আওয়ার্টা মিলে যে তৈরি করলো, তারপর এখান থেকে বের হয়ে গেছে, এটার নাম কি বলো? ডরসাল আওয়ার্টা। এটাই হচ্ছে ডরসাল আওয়ার্টা, পিঠ বরাবর চলে গেছে। ডরসাল আওয়ার্টা যাওয়ার সময় অনেকগুলো শাখা দিয়ে যায়, যে অঙ্গে যেই শাখা লাগে এই শাখা দিয়ে যায়। লেজে যেই ধমনীটা যায় ওই ধমনীর নাম কি বলো? কডাল ধমনী। কডা মানে লেজ। তাহলে আমাকে একটু বলো, তোমরা কি বুঝতে পারছো? আমি জানি পড়াটা কঠিন, কিন্তু যারা একটু চেষ্টা করছো তারাই বুঝে গেছো, আর অন্যরা অনেক কষ্ট করে পড়বে কিন্তু বুঝতে পারবে না। হইলো? ডান হলে একটু ডান লিখো, যে ওই ধমনী তন্ত্রটা বুঝছি। সিম্পল, কঠিন না। ভেন্ট্রাল আওয়ার্টা বেরোইলো, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ফুলকা থেকে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ল্যাটারাল আওয়ার্টা থেকে মিললো, দুইটা ল্যাটারাল আওয়ার্টা মিলে সার্কুলার সেফালিকাস। এখান থেকে ক্যারোটিড ধমনীতে ব্রেইনে রক্ত আসলো, ডরসাল আওয়ার্টা দিয়ে সারা দেহে রক্ত গেল। ইজি না বলো? বেসিক না, একদম ইজি না? আচ্ছা, তাহলে ওর ধমনীতন্ত্র পড়া আমাদের শেষ, তুমি রিডিং দিবা, কেমন? এবার এই ছবিটাকে একটু অর্থবহ মনে হবে, আর একটু বেটার তুমি বুঝতে পারবা, রাইট? আচ্ছা, এবার আসো শিরাতন্ত্র পড়ি। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে এখানে বেশ কয়েকটা ধমনী দেওয়া আছে, কোন ধমনীটা কোথায় রক্ত নিয়ে যায় এইটা আবার খুবই ইম্পর্টেন্ট, মিস করো না। সাবক্লেভিয়ান ধমনী, এটা ওর বক্ষ পাকনা এবং বক্ষ অস্থি চক্রে রক্ত নিয়ে যায়। আমাদেরও সাবক্লেভিয়ান ধমনী থাকে, আমাদের কাঁধ বাহু এই দিকে রক্ত নিয়ে যায় সাবক্লেভিয়ান ধমনী। তাহলে বক্ষ পাকনা, বক্ষ চক্র, বুকের দিকে রক্ত নিয়ে যাচ্ছে। সিলিয়াকো মেসেন্টারিক, এটা হচ্ছে পরিপাক তন্ত্র, পরিপাক গ্রন্থি যা আছে সবগুলোতে রক্ত নিয়ে যাবে, সিলিয়াকো মেসেন্টারিক। প্যারাইটাল মানে বাইরের দিক, তাহলে দেহ প্রাচীর এটাও তো বাইরে থাকে, বাইরের দিকে রক্ত নিয়ে যাওয়া প্যারাইটাল ধমনীর কাজ। রেনাল ধমনীতে বাচ্চারা সবাই পারবে, রেনাল মানে কিডনিতে নিয়ে যাবে। যদি পানি মুখ দিয়ে প্রবেশ করে তাহলে নাসার যন্ত্রের কাজ কি? দ্যাটস এ গ্রেট কোশ্চেন, এবং এটা আমি একবার জানছিলাম বাট ইমিডিয়েটলি আমার এটা মনে পড়ছে না, দাঁড়াও এটা আমি এক্সাক্ট কাজটা একটু চ্যাটজিপিটি তে জিজ্ঞেস করে বের করি। রুই মাছ তো শ্বসন মুখ দিয়ে করে, তাহলে নাসারন্ধ্র দিয়ে কি করে? মজার প্রশ্ন করছো, শিওর হয়ে বলি। ও হ্যাঁ, এটা শ্বাস প্রশ্বাসের জন্য কাজ করে না, এটা জাস্ট কনফার্ম হইলাম, শুধু ঘ্রাণের জন্য কাজ করে, বুঝছো? স্মেল নেওয়ার জন্য। নাসারন্ধ্র জাস্ট স্মেল নেওয়ার জন্য, শ্বসনের জন্য না। ওকে, হইলো? আসো, রেনাল ধমনী বৃক্কে নিয়ে যাবে, সবাই পারছো। ইলিয়াক অঞ্চল কোনটা বলো? ইলিয়াক হচ্ছে শ্রোণী অঞ্চল, তাহলে শ্রোণী পাকনায় রক্ত নিয়ে যাবে ইলিয়াক ধমনী। কডাল ধমনী লেজে নিয়ে যাবে, সবাই পারছো, তাই না? রুই মাছের শিরাতন্ত্র থেকে খুব সিম্পলিফাইড ভাবে দেখো, সিকিউ আসার সম্ভাবনা কম, সব শিরা এসে একটা জায়গায় মিলবে। ওই নামটা পরীক্ষাতে আসছিল মেডিকেল, ওইটার নাম হচ্ছে ডাক্টাস কুভেরি। ডাক্ট মানে হচ্ছে নালী, আর কুভেরি হচ্ছে বিজ্ঞানীর নাম। তাহলে ডাক্টাস কুভেরি হচ্ছে সেই নালী যেখানে সব শিরা এসে মিলবে। ওকে, তাহলে এইটুকু হচ্ছে ধর ডাক্টাস কুভেরি। তাহলে কি কি শিরা এসে মিলবে ডাক্টাস কুভেরিতে? আসো দেখি। ডাক্টাস কুভেরিতে দুইটা, সামনে থেকে দুইটা, পেছন থেকে দুইটা কার্ডিনাল শিরা এসে মিলবে। কার্ডিনাল মানে কি? প্রধান। রুই মাছের দেহে চারটা প্রধান বা কার্ডিনাল শিরা থাকে, এর মধ্যে দুইটা আসে সামনের দিক থেকে, ডান এবং বাম, দুইটা আসছে দেহের নিচের থেকে, ডান এবং বাম, বুঝছো? এই যে একটা কার্ডিনাল শিরা, 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 প্রধান শিরা এসে কোথায় মিললো? ডাক্টাস কুভেরিতে, সব ডাক্টাস কুভেরিতে মিলবে।
মস্তিষ্ক থেকে রক্ত নিয়ে আসবে ইনফিরিয়র জুগুলার শিরা, তোমার ক্ষেত্রেও থাকে ইনফিরিয়র জুগুলার শিরা মস্তিষ্ক থেকে রক্ত নিয়ে আসতেছে, এটাও কোথায় গিয়ে মিলবে? ডাক্টাস কুভেরিতেই। এবং বক্ষ অস্থি চক্র বক্ষ পাকনা থেকে রক্ত নিয়ে আসবে সাবক্লিভেন শিরা, এটাও কোথায় গিয়ে মিলবে? ওই ডাক্টাস কুভেরিতেই মিলবে। কেমন? সবকিছু ডাক্টাস কুভেরিতে মিলতেছে। এরপর ডাক্টাস কুভেরি কোথায় রক্ত দিবে? সাইনাস ভেনাসাসে। সাইনাস ভেনাসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম হয়ে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল হয়ে ভালভাস আর্টেরিওসাস। তারপর তো ধমনী তন্ত্রের পড়াশোনা তুমি তো পড়ছই, বুঝছো? আচ্ছা, এবার এখানে দেখো কিছু সেগমেন্টাল শিরা থাকে, দেহের কিছু ছোট ছোট শিরা থাকে, এগুলো এসে কার্ডিনাল শিরাতে মিলে। এবং দুইটা পশ্চাৎ কার্ডিনাল শিরার মধ্যে দেখো এরকম করে ওদের জোড়া লাগানো থাকে, দেখছো? এটাকে বলতেছি অ্যানাস্টোমোসিস। এটাকে বলি হচ্ছে ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস মানে জোড়া লাগানো, পাশাপাশি জোড়া লাগানো কার্ডিনাল শিরাগুলো। তাহলে তোমার পরীক্ষাতে আসলো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস দেখা যায় কোথায়? তুমি বলবা কোথায় দেখা যায়? রুই মাছে দেখা যায় ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। এই তো। আচ্ছা, একটা ব্যাপার দেখো, ওদের লিভারের থেকে ওদের কিডনি অনেক বড়, আমাদের তো লিভার অনেক বড়, ওদের ক্ষেত্রে লিভারের চেয়ে কিডনি অনেক বড়, দেখছো? আর ওদের দুই রকম পোর্টাল শিরা থাকে, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। এই, তাহলে সব পথ এসে মিলে গেল শেষে কোথায় বলো? তোমারই দুখানি নয়নে? না, তোমার নয়নে না, ডাক্টাস কুভেরিতে। সব শিরা এসে মিলে গেল শেষে ডাক্টাস কুভেরিতে। ওকে, এটাই মেডিকেলে আসছিল, ডাক্টাস কুভেরির নামটা পড়লেই হলো। তাহলে আমরা ওদের শিরাতন্ত্রের ইউনিক কিছু ব্যাপার পড়লাম, যেমন এদের কি থাকে বলো? ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস থাকে, এটা পড়লাম। ওকে, এই ফ্লোচার্টটা বুঝলেই আমার বোঝা হয়ে যাবে। তাহলে দেহের অঙ্গসমূহ থেকে বলো আমাকে, দেহের অঙ্গগুলা থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত শিরাতন্ত্রের মাধ্যমে কোথায় এসে পড়বে? কারো নাম কিভাবে কুভেরি হয় আমার জানা নাই, ওর বাপ মা রাখছিল, এই জন্য কঠিন নামটা আমাদের পড়তে হচ্ছে। ডাক্টাস কুভেরিতে এসে পড়বে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত। সেই রক্ত সাইনাস ভেনাসাস হয়ে অ্যাট্রিয়ামে আসবে, অ্যাট্রিয়াম থেকে যাবে কোথায়? ভেন্ট্রিকলে, সেখান থেকে ভালভাস আর্টেরিওসাস, ভালভাস আর্টেরিওসাস থেকে ভেন্ট্রাল অ্যাওয়ার্টা হয়ে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হয়ে ফাইনালি কোথায় আসবে? ফুলকায়। ফুলকায় সেটা কি হবে? অক্সিজেনেটেড হবে। এরপর অক্সিজেন পূর্ণ রক্ত বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দিয়ে বের হয়ে এসে ল্যাটারাল অ্যাওয়ার্টা হয়ে ডর্সাল অ্যাওয়ার্টা বা ক্যারোটিড ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়ায় পড়বে। তারপর সেই দেহের অঙ্গগুলা থেকে আবার কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত শিরাতন্ত্রের মাধ্যমে যাবে। এটা কি ডান হয়েছে কিনা আমাকে বলো? ফ্লোচার্টটা ডান হলে একটু ডান লিখে ফেলো, যারা আসছো এখনো পরিশ্রম করে কষ্ট করে ইউটিউব এবং ফেসবুকে। ডান হলে ডান লিখে ফেলো, আমরা কঠিন পড়া সব পড়ে ফেলছি। এবার আমরা আর খালি দুই একটা টপিক আছে, ওদের ফুলকা নিয়ে পড়া এবং হচ্ছে ওদের তোমার কি বলে পটকা নিয়ে পড়া। বুঝছো? সবাই বুঝছো? আচ্ছা, গ্রেট। ওকে, ময়মনসিংহ এর কোথায় অফলাইন ব্রাঞ্চ? অফলাইন ব্রাঞ্চ হচ্ছে তোমার ইয়েতে, ওই নতুন বাজার উদ্ভাসের সাথেই। কেমন? তারপর চলো আমরা এগুলো পড়ে ফেলছি, ভেনাসার্ট কেন বলে পড়ে ফেলছি, মানুষ আর রুই মাছের হৃৎপিণ্ডের পার্থক্য আমার বাচ্চারা দুর্দান্ত ভাবে পারবে, তো এটা তুমি নিজে পড়বা। কেমন? নিজে পড়ো, পড়াইছি আমি, আলোচনায় আসছে। আচ্ছা, এখন আরেকটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই যে ফুলকা আঁকতে পারা। তাহলে ফুলকার কোন ছবিটা আঁকবা আমি দেখাই দিচ্ছি। তো এখানে না মানে বেশ কিছু কনফিউজিং শব্দ আছে, আমি তোমাকে একটু ক্লিয়ার করে লিখে দিই, অ্যাটলিস্ট তুমিও লিখে রাখতে পারো যে রুই মাছের ফুলকা কতগুলা? রুই মাছের ফুলকা কতগুলা? উত্তর হচ্ছে 4 জোড়া। ওকে, রুই মাছের তোমার ফুলকা আর্চ কতগুলা? ফুলকা আর্চ যদি জিজ্ঞেস করে তাহলে বলবা 5 জোড়া। ওকে, যদি বলে রুই মাছের ফুলকা প্রকোষ্ঠ কতগুলা? প্রকোষ্ঠ হচ্ছে 1 জোড়া। কিভাবে ভাই? দেখো, দুই পাশে আমি যদি রুই মাছ হতাম, আমার এই পাশে একটা ফুলকা থাকতো, এই পাশে ফুলকা থাকতো না, তাহলে দুইটা প্রকোষ্ঠ হইলো না? বুঝছো? তাহলে রুই মাছের দুইটা ফুলকা প্রকোষ্ঠ, ওইখানে ফুলকা থাকে 4 জোড়া, চারটা চারটা করে 4 জোড়া। তাহলে ভাই আর্চ কোনটা আবার? আর্চ হচ্ছে এইটা, দেখো ভালো করে তাকাও, এই যে এই জায়গাটা হচ্ছে ফুলকা আর্চ। কি রঙে তাকাই? দাঁড়াও, সাদা রঙে তাকাই, পিঙ্ক, হলুদ, দেখো, দেখতেছো? এই জায়গাটা হচ্ছে ফুলকা আর্চ, এই শক্ত জায়গাটা। তো এই ফুলকা আর্চ তো ফুলকার ক্ষেত্রে থাকে, ফুলকা আর্চ থেকে কি বেরোয় বলো? ফুলকা সূত্রগুলা বেরোয়। ফুলকা সূত্র কোনগুলা?
এগুলো হচ্ছে ফুলকা সূত্র, রাইট? বুঝতেছো? ফুলকা রেখার কোনগুলা ভাই? ফুলকা রেখার হচ্ছে এগুলা, এগুলো হচ্ছে ফুলকা রেখা। ওকে, ফুলকা সূত্রগুলো শোষণের কাজে লাগে, আর ফুলকা রেখারগুলা কিসের কাজ করে? ছাঁকনের কাজ করে, ছেঁকে খায় সবকিছু। বুঝে যাচ্ছে বাচ্চারা? আচ্ছা, তাহলে এই যে এরকম হলুদ রঙে এখানে যেটা দেখাইছি, এটা হচ্ছে ফুলকা আর্চ। শক্ত করে ফুলকার মধ্যে যে গঠনটা থাকে, আর্চ মানে বাঁকানো দেহ। তো আর্চ কিভাবে পাঁচটা থাকে, পাঁচ জোড়া থাকে ফুলকা যদি চার জোড়া হয়? কারণ ওদের একটা সিউডো ব্রাঙ্ক থাকে। সিউডো ব্রাঙ্ক মানে হচ্ছে মিথ্যা ফুলকা, সিউডো মানে মিথ্যা। ওই সিউডো ব্রাঙ্কের শুধুমাত্র ফুলকা আর্চ থাকে, কোনো কি থাকে না বলো? ফুলকা সূত্র থাকে না। তো ওই জন্য ওর নাম সিউডো ব্রাঙ্ক। তাই আর্চের সংখ্যা কিন্তু এক জোড়া বেশি, কিন্তু ওদেরকে ফুলকা বলে গ্রহণ করছি না আমরা, যেহেতু ওরা শ্বসনে হেল্প করে না, ফুলকা সূত্র থাকে না তাই। আচ্ছা, ফুলকা প্রকোষ্ঠও চিনলাম, এই গহ্বরটা। এই ফুলকাগুলোকে তুলে ফেললে এটি হচ্ছে একটা ফুলকা প্রকোষ্ঠ, ওই পাশে আরেকটা, এই দুইটা ফুলকা প্রকোষ্ঠ। এবার হচ্ছে ফুলকা ছিদ্র। আচ্ছা, তুমি যদি বহি ফুলকা ছিদ্রের কথা বলো, এটা হচ্ছে বহি ফুলকা ছিদ্র, এটা হচ্ছে অন্তঃফুলকা ছিদ্র। ফুলকার ভেতর দিকে একটা ছিদ্র, অন্তঃফুলকা ছিদ্র। বহি ফুলকা ছিদ্র আছে এক জোড়া, আর অন্তঃফুলকা ছিদ্র হচ্ছে 5 জোড়া। প্রত্যেকটা আর্চের জন্য এক একটা করে অন্তঃফুলকা ছিদ্র থাকে ভেতর দিকে, ওইটা আমি দেখাইতে পারবো না। ওকে, আর বাইরের দিকে বহিঃফুলকা ছিদ্র কোনটা? এই যে ভাই, এই যে এই ছিদ্রটাকেই বহিঃফুলকা ছিদ্র বলতেছি। এটা ওই পাশেও একটা, ভেতরের ফাঁকা জায়গাটা প্রকোষ্ঠ, কিন্তু প্রথমে ঢোকার জায়গাটা হচ্ছে একটা ছিদ্র। এই এটাকে বহিঃফুলকা ছিদ্র বলতেছি। আর অন্তঃফুলকা ছিদ্র এটা ভেতর দিকে থাকে। কয়টা থাকে বলো? 5 জোড়া। কিছু বুঝছো? তাহলে আমি দেখো কতগুলো সংখ্যা লিখলাম, এগুলো নিয়ে তোমার উল্টাপাল্টা হইতো আগে, এখন আমি ক্লিয়ার করে লিখে দিলাম, আর উল্টাপাল্টা হবে না। তুমিও লিখে নাও তোমার বইতে। ফুলকা ওদের 4 জোড়া, ফুলকা আর্টস 5 জোড়া, প্রকোষ্ঠ 1 জোড়া, বহিঃফুলকা ছিদ্র 1 জোড়া। প্রকোষ্ঠে ঢোকার রাস্তাটাই বহিঃফুলকা ছিদ্র, অন্তঃফুলকা ছিদ্র 5 জোড়া। ভাইয়া সিলেবাস শেষ না হলে প্রি মেডিকেল করা যাবে? আচ্ছা তুমি আমারে বলো, বাংলাদেশে 27 ব্যাচের কোন স্টুডেন্টের সিলেবাস শেষ হয়েছে? সিলেবাস শেষ হলে তুমি প্রি মেডিকেল কোন করবে? সিলেবাস শেষ হলে তুমি মেডিকেল কোচিং করবে, অ্যাডমিশন দিয়ে ফেলবে। সিলেবাস তো তোমার শেষ হয়নি, সেটা জেনেই তো আমরা পড়াচ্ছি। সিলেবাস শেষ করার জন্য প্রি মেডিকেল, সিলেবাস শেষ করে প্রি মেডিকেল না। বুঝছো? আচ্ছা, ওইভাবেই পড়ানো হবে তোমাদেরকে। ওকে, তাহলে রুই মাছের ফুলকাগুলা এরকম ভাবে থাকে, ভালো করে খেয়াল করো। মনে করো আমি যে এখানে হাত ধরলাম, এটাই হচ্ছে একটা রুই মাছের ফুলকা। এই যে এখানে জয়েন্ট রাখছি না, এটা হচ্ছে এখানে ফুলকা আর্চ আছে। আঙুলগুলা মনে করো ফুলকা সূত্র, ঠিক আছে? আঙুলগুলো হচ্ছে ফুলকা সূত্র। ওকে, তাহলে এখন এই পুরা ফুলকাটাকে আমি বলতেছি হলো ব্রাঙ্ক। কি বলতেছি বলো? হলো ব্রাঙ্ক। হলো মানে সম্পূর্ণ, ব্রাঙ্ক মানে ফুলকা। এবার যদি আমি এটাকে অর্ধেক করে ফেলি, লাইক ফুলকা সূত্রগুলো তো এরকম 2টা করে আছে, অর্ধেক করে ফেললে কি হবে? একেকটা কি হবে বলো? হেমি ব্রাঙ্ক। হেমি মানে অর্ধেক, ব্রাঙ্ক মানে ফুলকা। বুঝছো? তাহলে সম্পূর্ণ ফুলকাকে কি বলবা? হলো ব্রাঙ্ক। যদি আলাদা করে ফেলো ফুলকাটাকে, ফুলকা সূত্রগুলাকে, তাহলে এটাকে বলবা হলো ব্রাঙ্ক। সরি, অর্ধেক করে ফেললে হেমি ব্রাঙ্ক বা ডেমি ব্রাঙ্ক, অর্ধ ফুলকা। ওকে, রুই মাছের ফুলকাটা হচ্ছে ফিলিফর্ম বা পেকটিনেট। গেল, এগুলো সবই পড়াই ফেলছি তোমাকে, সবই পড়াই ফেলছি। ফুলকার একারও চিনাই ফেলছি। ওদের শ্বসনের কৌশল, তাহলে ফুলকার যে ছবিটা আসবে তুমি কোনটা আঁকবা? দ্বারা আমি তোমাকে দেখাই। প্র্যাকটিক্যাল একটা ছবি আছে, ওই ছবিটা আঁকবা। যেমন এই ছবিটা আঁকবা, এইটা। ফুলকা আসলে ফুলকার এই ছবিটা আঁকতে পারো, রুই মাছের ফুলকা সূত্র এটা। ঠিক আছে, এটা তাহলে একটু প্র্যাকটিস করবা। এটা কেমনে ফুলকা হবে? ফুলকা তো এরকম। হ্যাঁ, এই জিনিসটাকেই আমি একটু জাস্ট ওর এই যে এই সাইড ভিউটা নিছি, এখানে কেটে এর পুরুত্বটা কেমন ওইটা দেখতেছি আর কি, এমন আর কি। তাহলে আমরা পড়ছি কি বলো, কিভাবে শ্বসন হয়? খুবই ইজি। দেখো, প্রথমে ও পানি প্রবেশ করাবে মুখে। একটা বালতিতে তুমি পানি রাখবা, বালতির নিচে ফুটা থাকলে হবে? হবে না। তাহলে ব্রাকিওস্টেগাল পর্দাগুলা দিয়ে তখন হচ্ছে ওর ছিদ্রটা এখানে বন্ধ থাকবে, প্রশ্বাসে শুধুমাত্র পানি ঢুকবে। পানির সাথে কিন্তু অক্সিজেন ঢুকছে। আচ্ছা, প্রশ্বাস শেষ। এরপর নিঃশ্বাসেও কি করবে? এই পানিটাকে সজোরে চাপ দিবে, মুখের পেশিগুলাকে সজোরে চাপ দিবে। দিলে পরে এই পানিটা বের হয়ে যেতে চাইবে। কিন্তু কাহিনী হচ্ছে যে দিক দিয়ে ঢুকছিল ওই পথটা বন্ধ হয়ে গেছে। মুখের এই কপাটিকাগুলা বন্ধ হয়ে গেছে। এটা রুই মাছের মুখ। বুঝছো? মুখ দিয়ে আর বের হইতে পারতেছে না। পানি বের হওয়ার রাস্তা একটাই, ফুলকার চিপা দিয়ে পানিগুলা গিয়ে এই ব্রাকিওস্টেগাল পর্দাকে সরিয়ে দিয়ে পানিটা বের হওয়া।
এটাই একমাত্র ওয়ে, তাই হয়। এবং এখানে যেটা ঘটে আমি তোমাকে বলি, এখানে ধরো পানিটা প্রবাহিত হচ্ছে কোন দিকে? এই বরাবর, রাইট? রক্তটা প্রবাহিত হয় এই বরাবর, রক্ত প্রবাহিত হয় এই বরাবর। তাহলে বলো, ফুলকার মধ্য দিয়ে পানি যেদিকে প্রবাহিত হচ্ছে, রক্ত তার অপোজিটে প্রবাহিত হচ্ছে না? এই ব্যাপারটাকে আমরা বলতেছি যে কাউন্টার কারেন্ট মেকানিজম। কাউন্টার মানে বিপরীত, কারেন্ট মানে স্রোত। তাহলে দুইজনের স্রোত বিপরীতে না বলো, পানির স্রোত একদিকে, রক্তের স্রোত আরেক দিকে, এটাকেই কাউন্টার কারেন্ট মেকানিজম বা কাউন্টার কারেন্ট তন্ত্র বলতেছি, প্রতিস্রোত তন্ত্র বলতেছি। তোমার 2 নাম্বার প্রশ্ন আসতে পারে, প্রতিস্রোত তন্ত্র বলতে তুমি কি বুঝো? তুমি এটাই লিখবা, রুই মাছ যখন নিঃশ্বাস করে তখন ফুলকার মধ্য দিয়ে রক্তের প্রবাহ এবং পানির প্রবাহের দিক টোটালি ডিফারেন্ট থাকে, বিপরীত দিকে প্রবাহিত হয়। এতে করে এতে করে গ্যাসের যে আদান-প্রদান, গ্যাসের আদান-প্রদান কি? রক্তের কার্বন ডাই অক্সাইডটা পানিতে চলে আসবে, পানির অক্সিজেনটা রক্তে চলে আসবে না? ব্যাপন হবে না? এই ব্যাপনটা আরো বেশি করে হয়। মুখোমুখি সংঘর্ষের ক্ষতি সবসময় বেশি হয় না বলো? এখানে মুখোমুখি প্রবাহিত হওয়ার জন্যে গ্যাসের এক্সচেঞ্জটা সবচেয়ে বেশি হয়। সো এইজন্য এটা এত ইম্পোর্টেন্ট। তাহলে প্রতিস্রোত তন্ত্র বলতে কি বুঝো? তুমি কি পারবা না? কাউন্টার কারেন্ট সিস্টেম বলতে কি বুঝো? সিম্পল। ফুলকার মধ্যে দিয়ে রক্ত যেদিকে যাবে, পানি তার বিপরীত দিকে প্রবাহিত হবে এবং তাদের মধ্য দিয়ে গ্যাসের এক্সচেঞ্জ হয়ে যাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডে। এই বিপরীতে প্রবাহিত হওয়ার ব্যাপারটাকেই কাউন্টার কারেন্ট মেকানিজম বলতেছি। দেখো, ফুলকা ছাড়াও, রুই মাছ ছাড়াও কিছু আনুষঙ্গিক শ্বসনাঙ্গ আছে, যেমন ব্রাকিওস্টিকাল পর্দা, পটকা, এগুলো শ্বসনে কিছু হেল্প করে। কার কার ডান হয়ে গেল বলো? কে কে বুঝতে পারছো এই কথাগুলো? একটু আমাকে জানাও যে ভাই বুঝতে পারছি। পড়াশোনা কিন্তু প্রায় শেষ আমাদের। যারা এখনো আসছো তাদেরকে বলবো শেষ করেই বাড়ি ফিরতে। বুঝছো? শেষ বেলায় একটু করে না শেষ করে, ধরো প্লেটে 2 টা ভাত রেখে উঠে গেলা। এটা কি সুন্দর লাগে? না। তাহলে পড়ার আর 2 টা টপিক রেখে উঠে গেলা। এটা কি সুন্দর লাগে? না। তাহলে শেষটা করে যাও। আমাদের পড়াশোনা কিন্তু প্রায় শেষের দিকে। এইচএসসি 26 ম্যাটের জন্য আসলে ওদের ডিসেম্বরের 4 তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে তুমি হিসাব করো, আজকে থেকে 4 মাস সময় আছে জাস্ট। ওকে? কোথায় আছি বলো? তাহলে এটা শেষ। এবার যাব হচ্ছে বায়ুথলি বা পটকাতে। এই বায়ুথলির অনেকগুলো নাম আছে। সন্তরণ থলি, পটকা, হাইড্রোস্ট্যাটিক অঙ্গ, সুইম ব্লাডার, এয়ার ব্লাডার, অনেক নামে রাখতে পারো তুমি। তাকায় দেখো, রুই মাছের পেটে এরকম একটা বায়ুথলি বা পটকা থাকে। এটা 2 টা প্রকোষ্ঠ। এন্ড এই বায়ুথলিটা অন্ননালীর সাথে কানেক্টেড থাকে রুই মাছের ক্ষেত্রে। এই যে সবুজ রঙের অন্ননালী দেখাইছে, অন্ননালীর সাথে যেই নালী দিয়ে কানেক্টেড, এটার নাম হচ্ছে কি বলো? নিউমেটিক নালী। এই নালীটার নাম কি বলো? নিউমেটিক নালী। অনেকে আবার এটাকে বলে ডাকটাস নিউমেটিকাস। ডাকটাস মানে নালী, নিউমো মানে বাতাস, বায়ুপূর্ণ একটা নালী, তাই ডাকটাস নিউমেটিকাস হইল। সব মাছের বায়ুথলি যে অন্ননালীর সাথে কানেক্টেড থাকবে এরকম না। এক্সাম ব্যাচ কি 3 মাসের হয়? তোমাদের তো এক্সাম ব্যাচের কোনো বালাই নাই, তোমরা তো ফুল ব্যাচ যেখানেই পড়ো, অনলাইন অফলাইন। কিন্তু যারা মেডিকেলে পড়ছে ওদের জন্য এক্সাম ব্যাচ থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্তই সেই এক্সাম ব্যাচ চলমান থাকে, 3 থেকে 4 মাস। অনেকে সেকেন্ড টাইমার যারা এক্সাম ব্যাচে থাকে ওরা অনেক আগে থেকে পরীক্ষা দেয়, ওদের ক্ষেত্রে 1 বছরও থাকে। আচ্ছা, ডাকটাস নিউমেটিকাসটা বুঝছি। যেই মাছে ডাকটাস নিউমেটিকাস থাকবে বা নিউমেটিক নালীটা থাকবে, ওই মাছকে বলবো ফাইসোস্টোমাস। তাহলে রুই, কাতলা, পুঁটি এগুলো হচ্ছে ফাইসোস্টোমাস মাছ। আর আরেকটা হচ্ছে ফাইসোক্লিস্টাস, যার ক্ষেত্রে এই অন্ননালীর সাথে বায়ুথলি কানেক্টেড না। ফাইসোক্লিস্টাসের এক্সাম্পল হচ্ছে টাকি মাছ। টাকি মাছের ক্ষেত্রে বায়ুথলিটা অন্ননালীর সাথে কানেক্টেড থাকে না। ওকে? বুঝছো? আচ্ছা, এবার এই পটকাটাকে তুমি যদি খুব কাছ থেকে দেখো, দেখবা পটকার 2 টা লেয়ার। কেমন 2 টা লেয়ার আমি তোমাকে বলি। দাঁড়াও, জিনিস দিয়ে দেখাই। ধরো এটা একটা পটকা। কেমন? আচ্ছা, এই পটকাটার বাইরের দিকে একটা যোজক টিস্যু নির্মিত একটা লেয়ার থাকে। সাদা করে দেখবা, বেশ সাদা ধবধবে হয় পটকাটা। তো ওই তুমি চাইলে চিমটা দিয়ে এটাকে তুলতে পারবা এরকম করে। বুঝছো? এভাবে তুলে ফেলতে পারবা। সো যোজক টিস্যু নির্মিত লেয়ারটা তুমি তুলে ফেললা, ভেতরে পাবা স্মুথ মাসল বা মসৃণ পেশি দিয়ে আরেকটা লেয়ার। তো এই বাইরের লেয়ারটার নাম টিউনিকা এক্সটার্না, ভেতরের লেয়ারটার নাম টিউনিকা ইন্টারনা। এই 2 টা লেয়ার থাকে, 2 টা প্রকোষ্ঠ থাকে। দেখতে পাচ্ছি আমরা? এই যে। এবং এইখানে কিছু কৈশিক জালিকা থাকে। ওদেরকে আমরা গ্যাস গ্রন্থি নামেও ডাকি, রেটি মিরাবিলি নামেও ডাকি। রেটি মানে জাল, জালের মতো গঠন করে আছে কৈশিক জালিকাগুলা। এজন্য ওদের নাম রেটি মিরাবিলি। ওকে? বুঝছো বাচ্চারা? তাহলে একটা ব্যাপার তো আমি জেনেই গেলাম। পটকাটা অন্ননালীর সাথে কি দিয়ে কানেক্টেড থাকে বলো? নিউমেটিক নালী। আবার ও অন্তঃকরণের সাথেও কানেক্টেড থাকে। কিসের সাথে বলো?
অন্তঃকর্ণের সাথে কিভাবে কানেক্টেড থাকে বলো? একটা অস্থি দিয়ে। ওই অস্থিটার নাম কি? ওয়েভেরিয়ান ওসিকল, বা অনেকে বলে ভেভেরিয়ান ওসিকল। এই যে এইটাই হচ্ছে তোমার ওয়েভেরিয়ান ওসিকল বা বেভেরিয়ান ওসিকল। এই অসিকল দিয়ে অন্তঃকর্ণের সাথেও কানেক্টেড থাকে, ছোট্ট একটা হাড্ডি দিয়ে কানের সাথেও কানেক্টেড। তাহলে অন্ননালীর সাথে কানেক্টেড নিউমেটিক নালী দিয়ে, অন্তঃকর্ণের সাথে কানেক্টেড ভেভেরিয়ান ওসিকল দিয়ে। অসিকল মানে হাড্ডি। জানলাম। বায়োথলির কাজ রিডিং পড়ে ফেলবা, এটা প্লবতা রক্ষা করে, ভাসিয়ে রাখতে হেল্প করে, শ্বসনে হেল্প করে, প্রতিধ্বনি তৈরি করতে পারে। হ্যাঁ, ফাইসোস্টোমাস, ফাইসোক্লিস্টাস তো আমরা পড়ে ফেললাম। টাকি, কই, এরা হচ্ছে ফাইসোক্লিস্টাস। ওদের ক্ষেত্রে নিউমেটিক নালী নাই। ওকে, ডান। মানুষের ফুসফুস আর রুই মাছের ফুলকার মধ্যে পার্থক্য পারবা? এবার আসলে রুই মাছের প্রজনন নিয়ে একটু আলোচনা করি। রুই মাছের প্রজননের ক্ষেত্রে জেনে রাখতে হবে, রুই মাছ কখনোই ডিম কোথায় পারে না? ওই বদ্ধ জায়গাতে পারে না। বদ্ধ জায়গা মানে কি? পুকুরে, হ্রদে, হাওরে রুই মাছ ডিম পারে না। ওকে, ডিম পারে ও খোলা জায়গায়। খোলা জায়গা বলতে কোনটা? নদীতে, যেখানে স্রোত আছে। ডিম পারতে হলে ওর স্রোত লাগবে। ওকে, বুঝছো? তাইলে ধরো একটা রুই মাছ যে পুকুরে আটকা পড়ে গেছে, নদীতে যেতে পারে নাই আর কখনোই, ওর পেটে যদি ডিম কিছু তৈরিও হয়, সেটা কি হবে? ওর দেহ কর্তৃক শোষিত হয়ে যাবে। সেই ডিম সে পারতে পারবে না, পুকুরে স্রোত নাই। ওই হালকা স্রোতে কিছু হবে না। বুঝছো? তাহলে এই ঘটনাকে আমরা অ্যাট্রেসিয়া বলি। অ্যাট্রেসিয়া মানে কি? নিজের ডিম নিজের দেহ কর্তৃক শোষণ হয়ে যাওয়া। তোমাদের দেহে, মেয়েরা, তোমাদের দেহে কি অ্যাট্রেসিয়া ঘটে? উত্তর হচ্ছে হ্যাঁ, ঘটে। তুমি যখন জন্মাইছো, তোমার ২ টা ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলা প্রিমর্ডিয়াল জার্ম সেল ছিল। বাট জীবদ্দশায় একজন ফিমেল কতগুলা ডিম্বাণু তৈরি করতে পারে? ৪০০ থেকে ৪৫০। প্রত্যেক মাসে একটা করে ডিম্বাণু তৈরি হয় ফিমেলের বডিতে, গড়ে। তাহলে এত লাখ লাখ প্রিমর্ডিয়াল জার্ম সেল এই ডিম্বাশয়ের ভেতর ছিল। এগুলা তো সব ডিম্বাণু হইতে পারে না, এগুলা দেহ কর্তৃক শোষিত হয়ে যায়। যে কোনো ডিম দেহ কর্তৃক শোষিত হইলে এটাকে কি বলি বলো? অ্যাট্রেসিয়া। জানা গেল? প্রজনন পড়তে আসছি। প্রজনন নিয়ে তোমাদের আগ্রহ সবসময়ই খুব তীব্র, সেটা হোক উদ্ভিদের প্রজনন, প্রাণীর প্রজনন, কিংবা রুই মাছের প্রজনন, কিংবা মানুষের। তো চলো, প্রজনন তন্ত্রের এখানে ওর মেইন প্রজনন মানে জননাঙ্গ কোনটা বলো? শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলাই তো। এখানে একটা ব্যাপার খেয়াল করো, শুক্রাশয়ের মধ্যে শুক্রনালী আছে একটা, কিন্তু ডিম্বাশয়ে কি নাই বলো? ডিম্বনালী নাই। আমরা জেনে রাখলাম, ডিম্বাশয়ে ডিম্বনালী নাই। ওকে, ডিম্বাশয়ে ডিম্বনালী নাই। পড়ছো? ক্লিয়ার? ওকে। এবং পেরিটোনিয়ামের ভাঁজ দিয়ে এটা আবৃত থাকে। পেরিটোনিয়াম পর্দা, এই যে পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম হচ্ছে আমাদের সিলোমের যে পর্দাটা, আমাদের দেহেও আছে। ধরো পেটের একটা অপারেশন করবা, পেট কাটতে হবে, ভেতরে ঢুকতে হবে। সার্জন কি করে? প্রথমে ধরো একটা কাট দিল, ইনসিশন দিল, ওই ইনসিশনে স্কিন কাটা পড়লো, তারপর আরেকটা ইনসিশন দিল, মাসেলটা কাটলো। হ্যাঁ, এরপরেই কি তুমি পেটের মধ্যে ঢুকে যাবা? না। এরপরে বেসিক্যালি এটা সরানোর পরে তুমি দেখবা ভেতরে একটা পর্দা আছে, ওটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। ওই পর্দা কেটে তারপর তোমার উদর গহ্বরে প্রবেশ করতে হবে। তো পর্দাটা কাটার সময় তুমি যদি ঠাস করে টান মারো, তাইলে আবার নিচের যে অঙ্গগুলো আছে, অন্ত্রগুলো আছে, এগুলো কাটা পড়ে যেতে পারে। তো পেরিটোনিয়াম কাটার সময় সার্জন খুব, হ্যাঁ, তোমাদের দেহে অ্যাট্রেসিয়া হয়, ডিম শোষিত হয়ে যায়। সার্জন খুবই কেয়ারফুলি করে। এখানে একজন অ্যাসিস্ট যিনি করতেছেন, উনি একটু টান দিয়ে এভাবে একে ধরে, কি বলে এটাকে? পেরিটোনিয়াম পর্দাটাকে ধরে। আরেকজন এটাকে কেটে দেয়। বুঝছো? যেন নিচের অঙ্গগুলা, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র কোথাও যেন কাট না লাগে। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি তোমাকে, যে আমাদের পেটের ভেতরের অঙ্গগুলাও পেরিটোনিয়াম পর্দা দিয়ে ঢাকা থাকে। বুঝতে পেরেছ? সো ওই পর্দার এই ভাঁজগুলার নাম আছে আলাদা করে। এই শুক্রাশয়ের যে ভাঁজটা, এটাকে বলতেছি মেসোরকিয়াম। আমার একটা কাজিন আছে, ওর নাম কিয়াম। ও ছেলে মানুষ, তো ছেলের সাথে শুক্রাশয় যায়। তাহলে মেসোরকিয়াম শুক্রাশয়কে ঢেকে রাখবে। মেসোভেরিয়াম কাকে ঢেকে রাখবে বলো? ডিম্বাশয়কে। পেরিটোনিয়ামের একটা ভাঁজ, তাদের নাম দিছি এরকম। ওকে, আর এটা কি ভাই? এটা হচ্ছে কিডনি। রুই মাছের কিডনি অনেক বড়, দেখছো? এবার আসলে ওদের যৌন পরিপক্কতা কবে আসে? আগে ২ বছর বয়সে জননক্ষম হইতো। কিন্তু এখন এই যে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলা এসে পোলাপান না, সরি, রুই মাছকে ইচড়ে পাকা বানাই দিচ্ছে। বাংলাদেশে আরো দেরিতে করতো প্রজনন, ৩ বছর বয়স। তো এখন ইন্টারব্রিডের কারণে ১ বছর বয়সেই জনন ঘটে ওদের। আচ্ছা, কখন জনন করে? জুন জুলাই মাসে। এই যে আমরা যখন কষ্ট করে পড়াশোনা করতেছি রুই মাছ নিয়ে, তখন ওরা মনের সুখে প্রজনন করতেছে নদী নালাতে। বুঝছো? এই, এবং আখি বলছো যে এখানে বৃষ্টি হচ্ছে। তোমার এখানে যখন বৃষ্টি হচ্ছে, রুই মাছ তখন প্রজননে লিপ্ত হচ্ছে। আচ্ছা, ওদের দৈর্ঘ্য প্রস্থ কত হয় দেখতে পারো?
প্রজননের এই সময়টা পরীক্ষাতে আসে। রোমান্টিক ঋতুটাকে ওরা বেছে নেয়, বর্ষাকাল, জুন জুলাই মাস। এটাই হচ্ছে ওদের প্রজননের প্রধান সময়, বুঝছো? এই এবং প্রজননের স্থান বলে ফেলছি, নদী হইতে হবে। পুকুর, হাওর, বাওর, বিল এগুলাতে ওরা ডিম ছাড়বে না। তাহলে ওদের হাওরে থাকা রুই মাছের মধ্যে একটা স্বপ্ন আছে না, যে আমিও একদিন ডিম ছাড়বো, প্রজনন করব, স্বপ্ন আছে না বলো? আছে তো। হাওরে থাকলে তো এটা হচ্ছে না, তাহলে ওকে নদীতে যেতে হবে। তাহলে হাওর থেকে ও যদি নদীতে যায়, ওর এই মাইগ্রেশনকে তুমি কি বলবা? ও মিঠা পানি থেকে মিঠা পানিতেই গেল না বলো? ও মিঠা পানি থেকে তো মিঠা পানিতেই গেল। হাওরের পানিও মিঠা, নদীর পানিও মিঠা। এমন মাইগ্রেশনকে আমরা বলি প্রোটামোড্রোমাস। কি বলি বলো? প্রোটামোড্রোমাস। অপরদিকে ইলিশ মাছ চিন্তা করো, ও সমুদ্র থেকে মাইগ্রেট করে নদীতে আসছিল। সমুদ্রের লোনা পানি, নদীতে মিঠা পানি। ওর মাইগ্রেশনকে কি তুমি প্রোটামোড্রোমাস বলবা? না তো। ও তো লোনা থেকে স্বাদু পানিতে আসছে, মিঠা পানিতে আসছে। রুই মাছ তো কখনো নোনা পানিতে যায় না, মিঠা পানি থেকে মিঠা পানিতেই থাকে। তাই এরকম মাইগ্রেশনকে আমরা বলি প্রোটামোড্রোমাস। মাইগ্রেশন কেন করতেছে? ডিম পাড়ার জন্য। একটা স্বপ্ন যে ডিম পারবে, এই স্বপ্নে মাইগ্রেট করতেছে। ডিম ছাড়ার সময় এই অংশটুকুতে আমাদের আজমল স্যার তার ভেতরে যতখানি সাহিত্য গুণ আছে সবটুকু দিয়ে এখানে মনের মাধুরী মিশে আলোচনা করছে। যাই হোক, কি বলছে আমি তোমার এটা একটু বলি। বেসিকলি এই যে বর্ষাকালে অমাবস্যা বা পূর্ণিমায় বজ্রপাত থাকবে, মানে প্রজনন তো একটা একান্ত ঘটনা, এই সময় অন্য কারো উপস্থিতি ওরা চায় না। তাই এরকম একটা পরিবেশ, এটা মনে করো একটা নদী, নদীর বাঁকগুলোতে আসলে স্রোত বেশি থাকে, বুঝছো? তো এই বাঁকগুলো বরাবর বাঁক ঘেঁষে ঘেঁষে অগভীর জায়গা দিয়ে ওরা সাঁতরাইতে থাকে। ওকে, জগতের নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে স্ত্রী মাছটা সাঁতরায়, পেছন পেছন হচ্ছে পুরুষ মাছটা সাঁতরায়। পুরুষ মাছটা অপেক্ষায় থাকে কখন স্ত্রী মাছ ডিমটা ছাড়বে। স্রোতের ধাক্কাগুলো যখন স্ত্রী মাছের গায়ে লাগে তখন সে শিহরিত হয়, এই শিহরণ থেকে সে ডিম ছাড়ে। সেই ডিমের উপর পুরুষটা গিয়ে তাড়াতাড়ি শুক্রাণু ছেড়ে দেয়। এই ডিম এবং শুক্রাণু মিলে নিষিক্ত হয়ে গেল। কোথায় নিষেক হইলো বলতো? দেহের ভেতরে না বাইরে? দেহের বাইরে। এমন নিষেককে আমরা বলতেছি বহিঃনিষেক। ভাই নিষেক মানে কি? ডিম্বাণু আর শুক্রাণুর মিলনকেই বলে নিষেক, বুঝছো? সো নিষেকটা হলো দেহের বাইরে এবং এটাকে আমরা বহিঃনিষেক বলছি। ক্লিয়ার বাচ্চারা? ক্লিয়ার? আচ্ছা, তো রুই মাছের ডিমটা এরপর কি ডুবে যাবে না ভেসে থাকবে? উত্তর হচ্ছে রুই মাছের এই ডিমটা ডুবে যাবে। ডুবে গেলে ডুবে গেলে ডিমার্সাল। তাহলে ডিম ড, ডুবে ড, ডিমার্সাল ড, ডিম ডুবে ডিমার্সাল। ডুবে গেলে ডিমার্সাল। রুই মাছেরটা ডুবে যাবে। কিন্তু সামুদ্রিক মাছের ডিম না ডুবে না, সমুদ্রে ভাসতে থাকে। ওই মাছগুলার ডিমকে আমরা বলতেছি পেলাজিক। কি বলি বলো? পেলাজিক ডিম। তো কেন সমুদ্রে ডুবে না? কারণ সমুদ্রে লবণ থাকায় ওখানে ঘনত্ব অনেক বেশি, তাই ডিমটা ডুবে না। একটা জর্ডানে একটা সাগর আছে, এটার নাম ডেড সি। ওখানে কোনো মাছ প্রাণী কিছুই জন্মায় না, কারণ এখানে লবণের ঘনত্ব এত বেশি। তুমি যদি ওই সাগরে নামো তাহলে তুমি নিচে ভেসে থাকবা লিটারালি। এত লবণের ঘনত্ব যে তুমি ওইখানে গেলে পানিতে ডুববা না, ভেসে থাকবা। বুঝছো? তোমার দেহের ঘনত্বের চেয়ে বেশি। তো ডিম আর এমন কি, ডিমও ভেসে থাকবে। বাচ্চারা বুঝতেছো? তাহলে রুই মাছের প্রজননটা হয়ে গেল। এই ছবিটা দেখে আমার খুব আপ্লুত লাগে। উনাকে তুমি দেখে জেলে ভাইবো না। উনি কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান, বুঝছো? টিচার, প্রফেসর উনি। হ্যাঁ? হালদা নদীর এই মাছটা ১০ বছর বাঁচছে, ২৫ কেজি ওজনের, অনেক ডিম ছাড়ছে। হালদা নদী থেকে তুমি মা মাছ শিকার করতে পারবা না। কিন্তু এই ছবিটা দেখলেই আমার একটা গল্পের কথা মনে পড়ে। ছোটবেলায় বইপত্র পড়ে যেটা আমার খুব ভালো লাগতো, মানে যেই পেজটা, বিশেষ করে খানার পেজগুলো, ওইগুলো আমি ভাঁজ করে রাখতাম। পরবর্তীতে ওই পেজগুলো আবার উল্টে, উল্টে পড়তাম। আমাদের সময় আসলে চাইলে YouTube এ বা মানে Instagram এ ঢুকে রিল দেখে ফেলবো। তারপর হচ্ছে এই ASMR ভিডিও দেখে ফেলবো, চপচপ করে খাবে। এগুলো দেখার সুযোগ ছিল না। বুঝছো? আমাদেরকে পড়েই হচ্ছে এই অনুভূতি নিতে হইতো। তো এই আরকি। তো এরকম একটা বই ছিল হুমায়ূন আহমেদের 'বাদশাহী নামদার'। তো ওইখানে হচ্ছে সম্রাট হুমায়ুনের সব খাওয়ার বর্ণনা লিখা। ওই পেজটা আমি ভাঁজ করে রাখছিলাম। মনে আছে এখন। যখন ভাল লাগতো না তখন এই খাওয়ার বর্ণনাগুলা পড়তাম। তারপর আ আরেকটা বই, ওইটার নাম ভুলে গেছি। 'দেয়াল বা জ্যোৎস্না ও জননী' গল্প হবে হুমায়ূন আহমেদের। ওইখানে একটা গল্প পড়ে আমার খুব, মানে অংশ পড়ে খুব, মানে কষ্ট লাগছে। কেন? ওইখানে একজন ভন্ডপীর থাকে। একটা উনার পুকুরে হচ্ছে একটা বড় ৪০ কেজি ওজনের কাতলা মাছ পাওয়া যায়। তো এটা শুনেই আমার পড়তে গিয়ে অনেক লোভ লাগলো। তো পড়ছি। ওই কাতলা মাছকে উনি পুরা গ্রামবাসীকে ট্রিট দিবে, খাওয়াবে। তো সবাই দাওয়াতে যারা দিছে সবাই আসছে। অনেক বড় হাঁড়িতে ৪০ কেজি ওজনের কাতলা মাছ রান্না হইছে।
কিন্তু হঠাৎ করে উনি এসে বলল যে, "এই মাছ খাওয়া যাবে না।" সবাই বলল, "কেন, কেন, কেন?" বলল, "এই মাছ এত বড় হইছে যে এর ভেতরে বিষ তৈরি হয়ে গেছে। এটা আমি জানতে পারছি দৈবভাবে। ঘুমের মধ্যে আমি এটা জানতে পারছি।" সবাই বলছে, "না, না, এটা মনে হয় না। তাহলে এটা পরীক্ষা করে দেখা হোক।" পরে একটা কুকুরকে খাওয়ানো হইছে ওই মাছটা। কুকুরটা মরে গেছে। এরপর তো সবাই খুব অবাক যে, "আরে! কেমনে জানলো এই ব্যাপারটা? পীর সাহেব তো আসলেই পীর। অনেক কামেল পীর।" তো পীর পরে পুরোটা ফেলে দিল। কাতলা মাছের তরকারি। সবাইকে খাসি জবাই করে আবার খাওয়াই দিল। সবাই খুব খুশি। জীবন বেঁচে গেল। নয়তো তো গ্রাম উজাড় হয়ে যেত। আসলে চক্রান্তটা পীর নিজেই করছে। মানুষের বিশ্বাস অর্জনের জন্যে, উনার গল্পটা দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়ার জন্যে উনি আসলে ৪০ কেজি ওজনের কাতলা মাছের যে তরকারিটা ওইখানে নিজেই বিষ এড করছে। বুঝছো? নিজেই বিষ এড করে নিজেই একটা ভং লইছে। এই আরকি। তো আমার খুব কষ্ট লাগছে। আমার মনে হইছে যে ওই বিষটুকু এড না করে যদি ১ বাটি তরকারি আমার জন্য একটু কষ্ট করে রেখে দিত, আমি একটু চেখে দেখতে পারতাম ৪০ কেজি ওজনের কাতলা মাছের তরকারি। তাহলে খুব ভালো হইতো। আনফরচুনেট। আচ্ছা, যাই হোক। তো এই মাছটা দেখলে আমার গল্পটা মনে পড়ে আরকি। এবং এইখানে দেখো এই যে তোমার বন্ধুরা যারা মেডিকেলে চান্স পায় নাই কিন্তু বিকল্প পেশা হিসেবে বেছে নিতে হচ্ছে হালদা নদীতে ডিম ধরা। কারণ অনেক দাম এই ডিমের। ওকে। সো এই যে রুই মাছের ডিম ছাড়ার প্রক্রিয়া, শুক্রাণু ছাড়ার প্রক্রিয়াকে আমরা বলি স্পনিং। ওকে? প্রত্যেক কেজি ওজনের জন্য রুই মাছ কতগুলা ডিম তৈরি করতে পারে? ১ থেকে ৪ লক্ষ। এই ডিম তৈরি করার এই ক্ষমতাকে বলি ফিকান্ডিটি। ওকে? এটাকে বলি ফিকান্ডিটি। আচ্ছা নিষেকের এই পার্টগুলো আমি পড়াই ফেলছি। ডিমার্সাল, পেলাজিক। রুই মাছের জীবনচক্র থেকে ওদের নিষেক ওদের ক্লিভেজটা কি ধরনের? মেরোপ্লাস্টিক ধরনের। ক্লিভেজ মানে হচ্ছে বিভাজন। ওকে? এক সাইড দিয়ে ক্লিভেজটা ঘটা শুরু হয়। এজন্য এটাকে মেরোপ্লাস্টিক বলতেছি। উম এগুলা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যেরকম, রুই মাছের ক্ষেত্রেও একই রকম, মানুষের ক্ষেত্রেও একই রকম। কিরকম? দেখো, ১ম এ হয় জাইগোট, শুক্রাণু ডিম্বাণু মিলে, তাই তো? জাইগোটের মধ্যে তারপর কি হবে? ক্লিভেজ। মানে জাইগোটের কোষগুলা বিভাজিত হবে। রাইট? বাচ্চারা বুঝতেছো? জাইগোটের কোষগুলা বিভাজিত হওয়ার পর কয়েকবার বিভাজিত হবে। বিভাজিত হতে, হতে একটা কোষপিণ্ড তৈরি করবে। ওই অবস্থার নাম মরুলা। মরুলার পরের অবস্থার নাম ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরের অবস্থার নাম গ্যাস্ট্রুলা। এই হচ্ছে ওর ডেভেলপমেন্টের সিকোয়েন্স সবার ক্ষেত্রেই। গ্যাস্ট্রুলার পরবর্তী দশা হচ্ছে পোনা। ঠিক আছে? ৪ রকমের পোনা পাই দেখো। ১ম হচ্ছে রেণু পোনা। ডিম ডিম থেকে লার্ভা বের হওয়া থেকে শুরু করে ৭২ ঘন্টা পর্যন্ত এই পোনার নাম হচ্ছে রেণু পোনা। ৭২ ঘন্টা পর্যন্ত, ৩ দিন পর্যন্ত। ৭ মিলিমিটার লম্বা হয়। খুবই ছোট্ট। হ্যাচলিং ওদের নাম। ১ সেন্টিমিটারও কিন্তু হয়নি। ফ্লো চার্ট গুলা দেইখো। এরপরে ধানী পোনা। ওর ইংরেজি নাম হচ্ছে ফ্রাই। ওকে কি ফ্রাই করে খেয়ে ফেলবা? না, খায়ও না। তাহলে খুব খারাপ হবে। ও খুবই ছোট্ট। ও মাত্র ১.২ সেন্টিমিটার বা ১২ মিলিমিটার। ওর বয়স মাত্র কত ৮ দিন পর্যন্ত হইছে। ৪ নাম্বার দিন থেকে নিয়ে ৮ নাম্বার দিন পর্যন্ত। বুঝছো? ধানীপোনা। মানে ধানের মতো সাইজ হয় এজন্য ধানীপোনা বলতেছে। ওকে? ফ্রাই। ওকে। এরপর ফ্রাই এর পরে কি? আঙ্গুলিপোনা বা ফিঙ্গারলিং ৯ নাম্বার দিন থেকে নিয়ে ৩০ নাম্বার দিন পর্যন্ত। এরপর ব্রুট ফিশ। ব্রুট ফিশ মানে বড় মাছ। তো এই বড় মাছ দশাতে আ মানে ৩০ দিনের পরে রুই মাছটা মোটামুটি ধরো আঙুলি পোনার চেয়ে একটু বড় সাইজের হয়। তখন দেখতে ওকে বড় মাছের মতোই দেখায়। মানে আকার আকৃতিতে। ওটাকে বলতেছি ব্রুট ফিশ। ৩০ দিনের পরে। হইল? তাহলে এখান থেকে দাগানো লাইনগুলা দেখবা সিপ্রিনিফর্মস বর্গের সিপ্রিনিডি গোত্রের রুই মাছ বা কার্প জাতীয় মাছগুলা। মৎস্যখনি বলা হয় কাকে? হালদা নদীকে। কারণ হালদা নদীতে অন্য নদীর কোন রুই মাছ এসে মিশতে পারে নাই। এখানকার রুই মাছগুলো একদম বিশুদ্ধ। কোন হাইব্রিড নাই, কোন সংকর নাই। বিশুদ্ধ দেশি মাছগুলো আছে এখানে। আর কোথায়, কোথায় প্রাকৃতিক জনন ক্ষেত্র পাওয়া যায়? হালদাতে তো পাওয়া যায়ই। এর পাশাপাশি আর কোথায় পাওয়া যায়? এগুলা পড়বা। যমুনা নদীতে, পদ্মা নদীতে, ময়মনসিংহ শহরের আদি ব্রহ্মপুত্রতে, কুষ্টিয়ার গড়াই নদীতে। ঠিক আছে? কোথায়, কোথায় পাওয়া যাচ্ছে এগুলা পড়বা। হইল? তাহলে চ্যাপ্টার শেষ আমাদের গল্পে, গল্পে। দেখো কত শর্ট টাইমে ১ ঘন্টা ২০ মিনিটে আমরা চ্যাপ্টারটা কিন্তু রিভিউ করে ফেললাম। তাহলে তোমাদের কেমন লাগলো আমার একটু জানাও। এই ২ মাস চ্যাপ্টারটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু ঝটপট জানাও। তোমরা কি বুঝতে পারলা কিনা? হাং আ RTDS এ কেউ যদি অনলাইনে ভর্তি হয়, পরে অফলাইনে যেয়ে করতে চায়, তাইলে কি আবার অবশ্যই অনলাইন এবং অফলাইন টোটালি আলাদা। কারণ অফলাইনে খরচ, ব্যাপারগুলো টোটালি আলাদা। তাই ডিসকাউন্ট পাবে।
সে ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? এই হাঙরে কোনটা ঘটে একটু সার্চ করে নিলে বেটার হবে, বুঝছো? অন্তনিষেক না বহিনিষেক একটু কনফার্ম হয়ে নিলে ভালো হবে, সার্চ করে। তোমরা অফলাইন নিয়ে অনেকে প্রশ্ন করছো। অফলাইন নিয়ে যারা জানতে চাচ্ছ তারা একটু কষ্ট করে আমাদের স্ক্রিন ক্লিয়ার হইতে হবে না, কারণ পড়াশোনা শেষ। আমি ক্লিয়ার, আমি জানি। আচ্ছা, তো অফলাইন নিয়ে যারা জিজ্ঞেস করছো তারা একটু আরটিডি অফলাইন বলে একটা পেজই আছে। যে সার্চ করো আরটিডি অফলাইন, ওইখানে মেসেজ করতে পারো। অ্যান্ড অফলাইন নিয়ে আমাদের ওই যে কমেন্ট গুলাতে ফোন নাম্বার গুলা দেওয়া থাকে, ওই ফোন নাম্বার গুলোতে ফোন করতে পারো, ভিজিট করে জানতে পারো। ওকে? এই যে অনেকেই প্রি মেডিকেলে জয়েন করবা জানাচ্ছ, ভেরি গুড। হ্যাঁ, নিজে একটু পড়তে হবে। ময়মনসিংহে, আচ্ছা ময়মনসিংহ অফলাইন ব্রাঞ্চে এই ক্লাস আগেই করে ফেলছো, আচ্ছা ভালো, ঠিক আছে। টাইফয়েড জ্বর নিয়ে ক্লাস দেখতেছো, সারা তুমি ভালো হয়ে যাও, দোয়া করি। ওকে, না 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 না, ভালো হয়ে যাও, সুস্থ হয়ে যাও। আচ্ছা আচ্ছা, এসএসসি 26 ক্লাস করতেছো, ভালো। এটা কালকে ঘাসফড়িং ক্লাসে চলে আইসো 3টার সময়। আর তোমরা কিন্তু রাত 9টায় ফিজিক্স সেন্টার্সের লাইভটাতে অবশ্যই থাইকো। হ্যাঁ, তোমরা ভার্সিটি নিয়ে অনেক আইডিয়া পেয়ে যাবে। 26 তো মাস্ট থাকতেই হবে। তাইলে এটা কি বললা শূন্য? আরটিডিএস এ তো ক্লাসগুলো বই ধরে পড়া নয়, তাহলে কি বই পড়ার দরকার আছে? অবশ্যই। নিজে যদি বই না পড়ো এই ক্লাসের কোনো ভ্যালু থাকবে না। নিজে যদি বসে না পড়ো ক্লাসটা তোমার মাথায় একদম থাকবে না। অবশ্যই বই পড়তে হবে, অবশ্যই। মেডিকেলের জন্যে কি ক্লাস করতে হবে? হ্যাঁ, মেডিকেলের জন্য আমাদের ক্লাস একাডেমিক, মেডিকেল সবগুলাই কভার হবে। যেমন একাডেমিক এখানে কি লাগবে বলে দিছি না? এখানে 2 স্টার, 3 স্টার টপিক হচ্ছে রুই মাছের আইশ এবং পটকা। 5 স্টার টপিক হচ্ছে রুই মাছের ফুলকা এবং হৃৎপিণ্ড। হইল? আচ্ছা। ওকে। হ্যাঁ, চ্যাপ্টার সবারই বাকি আছে, সবারই বাকি আছে। যেগুলো বাকি আছে একটা প্ল্যান করে, প্ল্যান ধরে আগানো শুরু করো। শেষ করতে হবে। বুঝছো? পড়ায় কনসিস্টেন্সি বলতে তুমি কি বুঝাইতেছো? যে ভাই সপ্তাহে ৭ দিন আমি উড়াধুরা পড়ালেখা দিব? এরকম বুঝাচ্ছ? এরকম আসলে হয় না। কারো ক্ষেত্রেই হয় না। দাঁড়াও ১ সেকেন্ড আমি আসতেছি। অন্তর নাই? ডাক্তার। ঠিক আছে? সো আমাকেও যদি বলো ৭ দিন আমি ইকুয়ালি তো কখনোই পড়তে পারতাম না। ৩ দিন ৪ দিন ভালো গেলে পরে একদিন ড্যাম যাইত। কিন্তু আমার কথা হচ্ছে আমার উইকলি টার্গেট কে আমি অ্যাচিভ করতে পারতেছি কিনা। এই উইকে আমার যে ৪ টা চ্যাপ্টার শেষ করার কথা, ফিজিক্সের ১ টা, কেমিস্ট্রির ১ টা, বায়োলজির ২ টা, ওইগুলোকে আমি শেষ করতেছি কিনা? ওই টার্গেট অ্যাচিভ করতেছি কিনা? বুঝছো? আচ্ছা। বায়োলজি অনেক পড়েই কিন্তু ভুলে যাও। কি করবা? এটা তো স্বাভাবিক। তুমি কি কম্পিউটার? তুমি তো ভুলবাই। বারবার পড়তে হবে। তুমি এটা ১ম বারের মতো পড়তেছো। তুমি আবার এইচএসসির জন্য মানে প্রি টেস্টের জন্য পড়বা, টেস্টের জন্য পড়বা, এইচএসসির জন্য পড়বা, এরপর অ্যাডমিশনের জন্য পড়বা। তখন না তুমি প্রো হবা। এখন তো তোমার ১ম বারের টার্গেট। তুমি আমার ক্লাস করে যদি ভাবো যে একটা ক্লাস করছি আর আমি কিছুই পড়তে হবে না, আমি সব ডান হয়ে গেলাম, তাইলে ভুল। এরকম কোন সোনার কাঠি, জাদুর কাঠি, রূপার কাঠি কিচ্ছু নাই আমার কাছে। যেটা দিয়ে ছুঁয়ে দিব আর তোমার ভালো হয়ে যাবে। তোমার নিজের হার্ড ওয়ার্ক করতে হবে, নিজেকে পড়তে হবে বেশ কয়েকবার। ওকে? বুঝতেছো? আচ্ছা। হ্যাঁ, দোয়া করছি যারা দোয়া চাচ্ছ। ঠিক আছে। ওকে। লাইভটা কি কোথাও সেভ থাকবে? হ্যাঁ, আমাদের ডিএমসি স্টেশন এবং হচ্ছে আমাদের রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলগুলোতে সেভ থাকবে। প্লাস হচ্ছে ফেসবুকেও এখানে ৩০ দিন পর্যন্ত থাকবে। বুঝছো? হ্যাঁ, রেহানুম বলছো যে ক্লাসটা করার পরে চ্যাপ্টারটা ছোট লাগতেছে বা ইজি লাগতেছে, আগে কঠিন লাগতো। দেখো আমি কিন্তু একাডেমিকের জন্য আরো গভীরে গিয়ে তোমাদের পড়াইতে পারি। কিন্তু আমি এই বিলিফটাই তোমাকে দিতে চাইছি যে দেখো মাত্র ১ ঘন্টা ২০ মিনিটে একটা চ্যাপ্টার পড়া যায়। তাই না? ভালো একটা ক্লাস করলে এরপর তোমার পড়তে গেলে দেখবা অনেকখানি ইজি হচ্ছে। ক্লাসের সাথে মিলাইতে পারতেছো। আচ্ছা, তাহলে অনেকখানি গল্প হলো, কথা হলো। তোমাদের সবাইকে প্রি মেডিকেলের জন্য ওয়েলকাম জানাই। আর অন্তর ভাই চলে আসছে তোমাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। বাকি গাইডলাইন মূলক কথাগুলো অন্তর ভাই বলবেন। অন্তর ভাই বেশ কিছু প্রশ্ন আছে, আমি উত্তর দিচ্ছি। বাকিগুলো ঠিক হলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, লাইভটা কি কোথাও সেভ থাকবে? তোমরা এখানে বলছি, যেখানে বলছি। দেখতেছো সেখানেই কিন্তু লাইভটা সেভ থাকবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? একটা চ্যাপ্টার শেষ করার পরে রিভিশন দিতে কত সময় দেওয়া উচিত? এখন রিভিশন দিতে কত সময় দেওয়া উচিত এটা আসলে ডিপেন্ড করে কার উপরে জানো? তুমি আসলে কতটুকু ভালোভাবে চ্যাপ্টারটা পড়ছো তার উপর। বুঝতে পারছো আমার কথা? যদি তোমার শুরুতে চ্যাপ্টার খুব ভালোভাবে পড়া থাকে, তাহলে তোমার রিভিশন দিতে কম সময় লাগবে। তুমি যতবার পড়বা, তোমার কিন্তু রিভিশন টাইমটা আস্তে, আস্তে কমতে থাকবে। বুঝতে পারছো আমার কথা? এভাবে তুমি আগাইতে পারো। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো।
ফিজিক্সের ক্লাস কবে হবে? ফিজিক্সের ক্লাস কিন্তু গতকাল একটা হয়েছে। ফিজিক্সের ক্লাস গতকাল একটা হয়েছে। আরো আগামীকাল এবং পরশুও কিন্তু ক্লাস আছে। ঠিক আছে? আমাদের কিন্তু মেডিকেল ফ্রি উইকও চলতেছে। মেডিকেল ফ্রি উইক চলতেছে হচ্ছে রাত ৯ টায়। আর প্রি মেডিকেল ফ্রি উইক গুলো চলতেছে হচ্ছে সন্ধ্যা ৭:৩০ টায়। ঠিক আছে? আগামীকাল হচ্ছে কেমিস্ট্রি, আগামীকাল হচ্ছে কি ক্লাস আছে ভুলে গেলাম। তোমরা একটু রুটিনটা দেখে নিও। ঠিক আছে? বা আমি দেখে তোমাদেরকে বলে দিচ্ছি। আগামীকাল কি ক্লাস আছে? একটা মিনিট একটু দাঁড়াও। আগামীকাল আছে হচ্ছে ইংলিশের অ্যানালাইসিস ক্লাস। সন্ধ্যা ৭:৩০ মিনিটে শাফিন ভাই নেবে। ঠিক আছে? সব ক্লাস কি ফ্রি? হ্যাঁ, এই ক্লাসগুলো কিন্তু ফ্রি হচ্ছে। ঠিক আছে? রুটিন কই পাবো? রুটিনটা আ আমি যদি তোমাদেরকে বলি যেমন ৩, ৪, ৫ এই ৩ দিন কিন্তু ক্লাস হইলো। ঠিক আছে? ৩ দিন ক্লাস হইলো। আজকে আজকে হচ্ছে ৩ নাম্বার দিন ছিল। আজকে রুই মাছ। আ ৬ তারিখ ৬ তারিখে হচ্ছে ইংলিশ অ্যানালাইসিস ক্লাস সন্ধ্যা ৭:৩০ টায়। আর ৭ তারিখ হচ্ছে জিকে অ্যানালাইসিস ক্লাস হচ্ছে রাত ৯ টায়। তোমরা একটা কাজ করতে পারো। তোমাদের এই লাইভটা শেষ করা মাত্রই আমি আরটিডিএস যে পেজ আছে, আরটিডিএস যে পেজ তোমরা সবাই জানো। সেই আরটিডিএস পেজে কি করব? আমাদের এই ২ টা রুটিন সুন্দরভাবে পোস্ট করে দেব। ওখানেই তোমরা দেখতে পারবা। আরটিডিএস পেজে যদি তুমি যাও, ওখানে কিন্তু আমাদের সবগুলা লাইভ ক্লাসই তোমরা পাবে। একটু স্ক্রল করে নিচের দিকে গেলেই কিন্তু তোমরা সব লাইভ ক্লাস পাবা। ওকে? আর তোমরা যদি আমাদের ফ্রি ক্লাস দেখতে চাও সেটার জন্য YouTube এ জাস্ট সার্চ করবা কম্প্যাক্ট মেডিকেল কোর্স অথবা ন্যানো মেডিকেল কোর্স লিখে তাহলেই কিন্তু পেয়ে যাবা। বুঝতে পারছো আমার কথা? এই ফিজিক্সের ক্লাস গতকাল হয়েছিল। তবে তোমরা আমাদের ফ্রি ক্লাস করতে চাইলে কম্প্যাক্ট ফিজিক্স কোর্স লিখে সার্চ করলেও পাবা। আমার ক্লাসই আছে। স্লাইড কই পাবো? স্লাইডটা আমরা হচ্ছে YouTube এ এই ক্লাসটা আপলোড করা থাকবে। RTDS যে YouTube চ্যানেলে আপলোড করা থাকবে, RTD YouTube চ্যানেলে আপলোড করা থাকবে। সেই চ্যানেলে যখন আপলোড করা থাকবে, সেই চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে আমরা স্লাইডটাও দিয়ে দিব। চিন্তার কোনো কারণ নাই। ভাই আমার ফার্স্ট ইয়ারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে। এখন কি মেডিকেল নেওয়া ঠিক হবে? প্রি মেডিকেলে হচ্ছে তোমরা আমাদের সাথেই সিলেবাস শেষ করবা। সিলেবাস শেষ করে প্রি মেডিকেলে কেউ জয়েন করে না। সিলেবাস আমাদের সাথেই শেষ করবা, এইজন্যই প্রি মেডিকেল ব্যাচ। আমি কি বুঝাতে পারছি তোমাদের? এই হচ্ছে ব্যাপার। আরটিডিএস এর দাগ লাইন পড়লে কি না ভাই, আরটিডিএস এর তুমি আগে পুরো চ্যাপ্টার ভালোভাবে পড়ে নিবা, তারপর দাগ লাইন বারবার রিভাইজ করবা। আমাদের ক্লাস দেখবা, অনুশীলনী সলভ করবা, তাহলেই মোটামুটি ইনাফ হবে। ঠিক আছে? এইচএসসি 25 ব্যাচে মেডিকেলের জন্য কি প্রিপারেশন নেওয়া উচিত হবে? অর্থাৎ সেকেন্ড টাইমে ফার্স্ট টাইমে কিছুই পড়ি নাই, রেজাল্ট ছিল 4.5। 4.5 যদি থাকে এইচএসসি তে তাহলে তোমার কিন্তু 6 নাম্বার কাটা যাবে। 6 নাম্বার কাটা যাওয়ার পরে আসলে প্রিপারেশন নেওয়া খুবই রিস্কি। অবশ্যই ভার্সিটি প্রিপারেশন তোমার সাথে রাখতে হবে যদি তুমি মেডিকেল প্রিপারেশন নিতে চাও। প্রি মেডিকেলের সাথে কি বই দেওয়া হয়? প্রি মেডিকেলে যদি কোর্সে তুমি থাকো, তুমি আমাদের বই আলাদা করে পারচেজ করতে পারবা। কোনো সমস্যা নেই। আপনাদের ফ্রি ক্লাস করে বায়োলজিতে এবার কলেজে হাইয়েস্ট মার্ক পাইছি। যে খুবই ভাল লাগলো। আমি এখনই এই কমেন্টের একটা কি ছবি তুলে নিচ্ছি। ঠিক আছে? দেখেই ভালো লাগে। এইজন্যই আমি আসলে ভালো লাগে। ঠিক আছে? ফিজিক্স, হ্যাঁ, ফিজিক্স গতকালের প্রি মেডিকেল ক্লাসে স্লাইড দেন নাই তো ভাই, ওটা খুবই দরকার। আচ্ছা, আমি এটা অবশ্যই স্লাইড দেয়ার ব্যবস্থা করব। ঠিক আছে? আরটিডি এবং আরটিডিএস যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আমরা একটা প্লেলিস্ট বানাবো। সেই প্লেলিস্টের মধ্যে এগুলো এড করা থাকবে। ঠিক আছে? ভাই প্রি মেডিকেলে কি আগে সিলেবাস শেষ না হলে বেশি কষ্ট হবে? না, আগে সিলেবাস শেষ না হলে কোনো কষ্ট হবে না। তুমি যে আজকের ক্লাসটা করলা, আজকের ক্লাস করতে গিয়ে তোমার কষ্ট হইছে বলো? তুমি জাস্ট আমাদের সাথে পড়বা। সাথে পড়লেই দেখবা যে আল্টিমেটলি সুন্দরভাবে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। চিন্তার কোনই কারণ নাই। বুঝতে পারছো আমার কথা? শোনো, আমরা যেভাবে তোমাদেরকে ধরে পড়াই প্রত্যেকটা লাইন, এতে করে আগে যদি কখনো পড়া নাও থাকে, তারপরেও তোমরা খুব সুন্দরভাবে সেই ক্লাসটা বুঝতে পারবা। বুঝতে পারছো? ভাই সেকেন্ড টাইম ব্যাচে 6.1 এ মডেল টেস্ট কবে থেকে? এটা তো সেকেন্ড টাইম ব্যাচেই তোমাদের জানাবে। এটা এই ক্লাসের মধ্যে জানানোর দরকার আছে। অনলাইন প্রি মেডিকেলে এনরোল করলে কি দাগানো বইয়ের পিডিএফ? হ্যাঁ, অনলাইন প্রি মেডিকেলে এনরোল করলে সাথেই তুমি দাগানো বইয়ের পিডিএফ ওয়েবসাইটের মধ্যে পায়ে যাবা। চিন্তার কোনই কারণ নেই। ঠিক আছে? নো টেনশন। এগুলো নিয়ে চিন্তার কোনই কারণ নেই। একজন লেখছে, ভাইয়া কেমন আছেন? আমি খুব ভালো আছি। রিজভী ভাই কোন জেলার? এগুলো প্রশ্ন আসলে খুব একটা দরকার নেই, যদি তারপর উত্তর দিচ্ছি। রিজভী ভাই হচ্ছে ময়মনসিংহ এর। একজন বলছে আমার নাম কি? আমার নাম ডাক্তার অন্তর সাহা। আমি তোমাদের রিজভী ভাই, রাহাত ভাই তাদের বন্ধু, ব্যাচমেট। ঠিক আছে? আমি বর্তমানে বিসিএস হেলথ ক্যাডার হিসাবে একটা হসপিটালে কর্মরত আছি।
দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে এই লোকটা তো আমাদের মতোই, তারপরও ইনি এখানে আমাদের সামনে দাঁড়ায় থেকে বক্তৃতা দিচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা মনে হয় আজকে এখানেই শেষ করতে পারি। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, অনেক বড় হও। ভাইয়া, ফিজিক্স এবং কেমিস্ট্রি আমার মেইন বই তেমন পড়া হয়নি। আমি কি প্রি-মেডিকেল করলে কভার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবা। আমাদের সাথেই তোমরা আসলে মেইন বই পড়বা। আমাদের সাথেই তোমরা মেইন বই পড়বা। কাজেই চিন্তার কোনোই কারণ নাই। ঠিক আছে? আমাদের সাথেই মেইন বই পড়বা। আমাদের সাথে মেইন বই পড়লে আর মেইন বই পড়া নিয়ে কোনো টেনশন থাকবে? হ্যাঁ, থাকবে না। সব চ্যাপ্টার শেষে কি আ কোয়েশ্চেন ব্যাংক পড়া মাস্ট? অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক পড়া উচিত সব চ্যাপ্টার শেষে। কেন বলো তো? কারণ তুমি একটা চ্যাপ্টার ভালোভাবে পড়লা। এরপরে তুমি যদি মেডিকেলের প্রশ্ন ব্যাংক সলভ করো, তুমি যদি টেস্ট পেপার সলভ করো, তাহলে কি তোমার ওই চ্যাপ্টার নিয়ে আর কোনো টেনশন থাকবে? আর কিন্তু টেনশন থাকতেছে না। তোমার কিন্তু একাডেমিক এবং অ্যাডমিশনের প্রিপারেশন একবারে গুছানো হইলো। মেডিকেলের প্রশ্নে তো আজগুবি কোনো প্রশ্ন নাই। ওই প্রশ্নগুলো কি তোমার এইচএসসি তেও আসতে পারে। আবার এইচএসসি তুমি যে টেস্ট পেপার সলভ করলা, সেই প্রশ্নগুলো কিন্তু তোমার কোথায় আসতে পারে? মেডিকেলেও আসতে পারে, তাই না? এইজন্যই। বুঝতে পারছো? অবশ্যই তোমাদের কি করা উচিত? এই প্রশ্ন ব্যাংকগুলো সলভ করা উচিত এবং আমি তোমাদেরকে বলব যে ভার্সিটির প্রশ্ন ব্যাংকও সলভ করা উচিত। তোমাদের কিন্তু ভার্সিটির প্রশ্ন ব্যাংকও সলভ করা উচিত। না, খুলনায় আমাদের কোনো অফলাইন ব্রাঞ্চ নাই। একজন বলছে যে ও আমাদের বায়োলজি ফ্রি ক্লাস করে উপকৃত হইছে। প্রি-মেডিকেল, হ্যাঁ, প্রি-মেডিকেল কোর্স জয়েন করতে পারো। আমাদের যে পেজ আছে, পেজে মেসেজ দিলেই দিয়ে তোমরা বিস্তারিত জেনে ভর্তি হতে পারো। কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি ২৬ ব্যাচ ছিলাম কিন্তু এক্সাম দেইনি। ২৭ এর সাথে এক্সাম দিব। এক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশনে কোনো মার্ক কাটা যাবে কিনা? কোনো মার্ক গত বছরের সার্কুলার অনুযায়ী কোনো মার্ক কাটা যাবে না। ঠিক আছে? আপনাদের কাছে কি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে? হ্যাঁ, আমাদের যে বায়োলজি কোর্স আছে, বায়োলজি কোর্সগুলো সাধারণত একাডেমিক টু অ্যাডমিশন টাইপের হয়। ঠিক আছে? তোমরা আমাদের পেজে মেসেজ দিলেই কিন্তু এই সম্পর্কে বিস্তারিত জেনে যাবা। কোনো সমস্যা নাই। ওকে? তো ঠিক আছে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আবারও আচ্ছা, আজকে তোমাদের সবাইকে একটা দাওয়াত দিয়ে রাখি। আজকে রাত ৯ টায় দাগানো বইয়ের পিডিএফ কি শুধু মেডিকেলের জন্য নাকি এইচএসসি ও? এইচএসসি তে দাগানো বইয়ের ব্যাপারটা আসলে কি বলবো? অনেকটাই কভার হবে। ঠিক আছে? এইচএসসি তে হচ্ছে মেইনলি ফোকাস করতে হয় হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্ন, টেস্ট পেপার। দাগানো বই অবশ্যই তোমাকে হেল্প করবে। ওকে? তো যাই হোক, আর তোমাদেরকে একটা দাওয়াত দিয়ে রাখি, যারা তোমরা ক্লাস করলে এতক্ষণ, তোমরা কিন্তু আজকে রাত্রে ৯ টা যে জায়গাগুলোতে আজকে এই যে ক্লাসগুলো তোমরা দেখতেছো বা কোথাও যদি না পাও, তোমরা আরটিডিএস পেজে চলে যাবা। ফেসবুকে আরটিডিএস পেজে চলে যাবা। আরটিডিএস পেজে তোমরা কি পাবা? আজকে একটা স্পেশাল ক্লাস হবে। রাহাত ভাইয়ের একটা ক্লাস হবে। মেডিকেলের জন্য উনি একটা প্রশ্নের একটা এনালাইসিস দেখাবে। বুঝতে পারছো? যে মেডিকেলে কোন, কোন জায়গা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? ঠিক রাত ৯ টায় ওই ক্লাসটা হবে। তোমরা এখন ১০-১৫ মিনিট একটা ব্রেক নিয়ে সেই ক্লাসটাও চাইলে দেখতে পারো। আমি তোমাদেরকে আমন্ত্রণ জানায় রাখলাম আগে থেকে। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল সন্ধ্যা ৭:৩০ টায়, আগামীকাল সন্ধ্যা ৭:৩০ টায় ইংরেজি এনালাইসিস ক্লাসের আমন্ত্রণ জানায়। আজকে রাত ৯ টায় তোমাদের মেডিকেলে কেমন প্রশ্ন আসে সেটার এনালাইসিস ক্লাসের আমন্ত্রণ জানায় আমি লাইভটা এখানে শেষ করতেছি। ঠিক আছে? ওকে? আমি ২৭ ব্যাচের স্টুডেন্ট বলছিলাম, আমি যদি একাডেমি অ্যাডমিশনের যদি কোর্স কিনি তাহলে কি আমি সিলেবাস শেষ করতে পারবো? পারবা, পারবা। কেন পারবা না ভাই? রেগুলার পড়ালেখা করলেই সম্ভব। তোমরা খালি হতাশ হয়ে যাও। পারবা, পারবা। চেষ্টা করলেই পারবা। পড়ালেখা করলে, পড়ালেখা করে পারে নাই এমন আসলে হয় না। তুমি কোনো না কোনো ভার্সিটি, কোনো না কোনো মেডিকেলে চান্স পাবাই। যদি ভালো মতো পড়ালেখা করো। বুঝতে পারছো? আমার এসএসসি তে 4.94 ছিল। আমার মেডিকেল প্রিপারেশন নেওয়া ঠিক কেন ঠিক হবে না ভাই? 4.94 মানে তোমার ১ নাম্বারের মতো মনে হয় কাটা যাবে। ১ নাম্বার কাটা গেলে মেডিকেল প্রিপারেশন নিতে কি আর সমস্যা হবে? সরি, এসএসসি তে হলে তো আরো কম। তোমার ১ এরও কম কাটা যাবে। তাহলে মেডিকেলের প্রিপারেশন নিয়ে তোমার সমস্যা কি? প্রি মেডিকেল দিয়ে কি সিকিউ কভার হবে আর এক্সাম হবে? দেখো, প্রি মেডিকেলে আমরা হচ্ছে বইটা সুন্দরভাবে পড়াবো। বই পড়ালে তোমার অনেক কিছুই কিন্তু এখান থেকে কভার হয়। ঠিক আছে? এবং আমাদের কিন্তু সিকিউ এর জন্যও কিছু ক্লাস হয়। ম্যাথের কিন্তু আমাদের আর্কাইভও আছে। মানে প্রত্যেকটা চ্যাপ্টারে সিকিউ ক্লাস আছে আর্কাইভে আমাদের। ঠিক আছে? এবং বায়োলজিরও মোটামুটি সব ক্লাসেই কিন্তু আর্কাইভ রেডি করা আছে। তোমরা চাইলে
সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। RTTS এর দাগানো বইগুলোতে যে লাইনগুলো দাগানো আছে সেগুলো কি ইম্পোর্টেন্ট? যে দাগানো লাইন আছে সেগুলো তো ইম্পোর্টেন্ট জন্যই তো দাগানো আছে। এটা কেমন প্রশ্ন ভাই? ঠিক আছে? দাগানো লাইন তো ইম্পোর্টেন্ট জন্যই দাগানো আছে। ইম্পোর্টেন্ট ছাড়া কি দাগানো থাকে নাকি? যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলবো, RTTS বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম, যেখান থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে। তোমরা জানো সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইমার মিলে বর্তমানে প্রায় ৬,০০০ এর বেশি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে। সবচেয়ে বেশি প্রতিযোগিতা এখানেই হবে এবং তোমরা চাইলে আমাদের এই কোর্সগুলোতে জয়েন করতে পারো। ঠিক আছে? তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাইলাম। আপনাদের কোর্সের নামটা কি ওয়েবসাইটে বলতে পারবেন? আচ্ছা, তোমরা অনেক বেশি মানে কনফিউশনে আছো। আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই। তোমরা হচ্ছে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা। দিয়া কোর্স সম্পর্কে জানতে চাইবা, তাহলেই হবে, আর কিছু লাগবে না। তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি, 01755430439। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ দিবা, দিয়ে তুমি বলবা হচ্ছে কি যে আমি আপনাদের এই কোর্স সম্পর্কে জানতে চাই, তাহলেই তোমাদেরকে সুন্দরভাবে বলে দিবে কিভাবে কোর্স কিনবা, কিভাবে না কিনবা, সবকিছু। ঠিক আছে? আর প্রি মেডিকেল কোর্সে এখন একটা যে WC300 লিখে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ৩০০ টাকার একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে, এটাও বলে দিলাম। SSC GPA 4.2, এটা আমার কি প্রিপারেশন নেওয়া ঠিক হবে? এটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করে দেখবা। ঠিক আছে? এই নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে আমাদের। 4.28 মানে হচ্ছে 0.7 ইনটু 8, মানে তোমার প্রায় 5.5 এর মতো নাম্বার কাটা যাবে। তোমার আগে HSC তে জিপিএ কনফার্ম করতে হবে, তারপরে তুমি আসলে মেডিকেলের জন্য চিন্তা করতে পারো। HSC তে তুমি যদি প্লাস মিস হয় তাহলে কিন্তু আসলে মেডিকেল প্রিপারেশন নেওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে? প্রি মেডিকেল না করে একবারে 26 এর সাথে মেডিকেল কোচিং করলে ভালো হবে না? অবশ্যই ভালো হবে না। অবশ্যই তুমি যদি প্রি মেডিকেলে ভর্তি হও এটাই তোমার জন্য ভালো হবে। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করতেছি। রাত 9টার দিকে আরেকটা লাইভের দাওয়াত দিয়ে শেষ করতেছি। ওই ক্লাসটা দেখো, ওখানে মেডিকেলের সুন্দর অ্যানালাইসিস দেওয়া থাকবে। সেই অ্যানালাইসিস তোমরা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারবা। ঠিক আছে? আর আমাদের ওয়েবসাইটটা একটু যদি তোমাদেরকে দেখায় নেই, যেহেতু অনেকে দেখতে চাইলা, তোমরা লিখবা হচ্ছে RTDS লাইভ। আমি যদি একটু লিখে দেখাই, RTDS লাইভ লিখে সার্চ দিবা। RTDS লাইভ লিখে সার্চ দিলে এই যে এরকম চলে আসবে RTDS লাইভ। এরপর এখানে ক্লিক করবা, করলেই আমাদের ওয়েবসাইট চলে rtdslive.com। এখানে আমাদের এবং 27 ব্যাচের কিন্তু একটা প্রিমেড স্টার পরীক্ষা আছে, তোমরা অনেকেই দিছো বা দেও নাই। ঠিক আছে? হ্যাঁ, 26 ব্যাচদের লাইভ রাত 9টায়। আর এই যে এটা হচ্ছে 26 ব্যাচের ফাইনাল মেডিকেল ব্যাচ, এটা সেকেন্ড টাইমারদের ব্যাচ। এটা হচ্ছে কি এদিকে আছে হচ্ছে প্রি মেডিকেল, যে তোমাদের হচ্ছে এটা প্রি মেডিকেল ফর HSC 27। ঠিক আছে? এখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এটার ওরিয়েন্টেশন হচ্ছে আগামী 10 তারিখ। আগামী 10 তারিখ এটার ওরিয়েন্টেশন। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, গুড বাই। RTDS অ্যানালাইসিস ক্লাস কোন পেজে হবে? RTDS পেজ হবে। RTDS পেজেই পাবা। RTDS পেজেই পাবা, কোনো সমস্যা নাই। RTDS পেজেই পাবা। যে কোনো ক্লাস তোমরা RTDS পেজে খুঁজে পাবা অবশ্যই। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, ভালো থাকো, গুড বাই।